এইচএসসি 26 ব্যাচ একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হয়, সেটা হচ্ছে কি সময়। আমি যদি বোর্ডের দিকে তাকাই, আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বারবার কথা বলতে হবে, সেটা হচ্ছে কি 200। তোমরা কি কেউ ধারণা করতে পারো 200 বছর কতটা লম্বা একটা সময়? লেজিট 200টা বছর আমরা ভারতবর্ষ আবদ্ধ ছিলাম বা বন্দি ছিলাম। কার কাছে বন্দি ছিলাম? ইংরেজদের কাছে। এবং এই যে 200টা বছর আমরা বন্দি ছিলাম শুধুমাত্র একজন ব্যক্তির একটা ভুল সিদ্ধান্তের জন্য, এবং ওই ভুল সিদ্ধান্তের সাথে সম্পূরক কিছু ভুল পদক্ষেপ গ্রহণ করার জন্য 200টা বছর আমরা বাঙালিরা ইংরেজদের কাছে সম্পূর্ণরূপে বন্দি ছিলাম। ব্যাপারটা তোমরা কিভাবে দেখো আমি বলতে পারি না, বাট 200 বছর ভাই, মানুষের গড় আয়ু যদি চিন্তা করি বাংলাদেশের পার্সপেক্টিভে 72 থেকে 75 বছর। সো এইটারও যদি আমি ডাবল করি, ডাবল করলেও 200 বছর হয় না। বাট একটা মানুষের, নির্দিষ্ট একটা মানুষের একটা ভুল সিদ্ধান্ত এবং এর পাশাপাশি সম্পূরক কিছু ভুল পদক্ষেপের জন্য বাংলার ইতিহাস থেকে 200 বছর সম্পূর্ণ বিলীন হয়ে যায় এবং সম্পূর্ণ বাঙালিরা চলে যায় ইংরেজদের অধীনে। ঠিক এরকম একটি জায়গা থেকে, এরকম একটি প্রেক্ষাপট থেকে শুরু করে যাচ্ছি তোমাদের আজকের ক্লাসটি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত এইচএসসি 26 ব্যাচের বাংলা প্রথম পত্রের সহপাঠের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং অন্যতম গুরুত্বপূর্ণ টপিক সিরাজউদ্দৌলা নাটকের প্রেক্ষাপট বিশ্লেষণে। এবং আজকের এই ক্লাসটিতে আমরা দেখব সিরাজউদ্দৌলা সাহেবের পার্টিকুলারলি কোন ভুল সিদ্ধান্ত এবং কোন সম্পূরক ভুল পদক্ষেপের কারণে দিন শেষে 200 বছর ধরে সমগ্র ভারতবর্ষ কেঁদেছে, 200 বছর ধরে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, 200 বছর ধরে আমরা আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলেছি এবং আমরা আমাদের জায়গা থেকে 200 বছর ধরে স্বাধীন জাতি হিসেবে কোনো প্রকার শুরু করিনি। ঠিক আছে, আশা করছি তোমরা এই বিষয়টা বেশ ভালো করে বুঝতে পেরেছো। ওকে স্টুডেন্টস, তোমরা যারা যারা আমাদের আজকের এই লাইভ ক্লাসে জয়েন করেছো সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে বিষয়টি জানিয়ে দাও। স্টুডেন্টস সবাইকে আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ আমার পিছনের বোর্ডটা, ভয়েস ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু বিষয়ে মিলিয়ে একটু কাইন্ডলি আমাকে জানাও। স্টুডেন্টস সবাইকে শুনতে পাচ্ছ আমাকে? ওকে, সো দেখতে পাচ্ছি বুশরা বলছে আমার ফেভারিট টিচার। থ্যাংক ইউ সো মাচ বুশরা, চলে আসতাম তোমার কাছে আমি আরও একটা ক্লাসে। সো এরপরে যদি হলো গিয়ে দেখি আমাদের এখানে আমাদের যে পেইড স্টুডেন্টরা রয়েছে, পেইড স্টুডেন্টের মধ্যে খাদিজা জয়েন করেছে আমাদের সাথে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছে ফারিহা, আমাদের সাথে জয়েন করেছে সোহেল, এর পাশাপাশি দেখতে পাচ্ছি আমাদের সাথে তুনা জয়েন করেছে। খুব ভালো। ওকে স্টুডেন্টস, 200 বছরের যে বিষয়টা বললাম এই জিনিসটা নিয়ে তোমরা একটু খালি চিন্তা করো। দেখো একটা মানুষের ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত কতটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে, নাম্বার 1। এবং নাম্বার 2, এই যে তোমার ভুল একটা কাহিনী, ভুল একটা তোমার হলো কি পদক্ষেপ, সে ভুল পদক্ষেপের কারণে আমাদের যে অনেক বেশি পিছিয়ে যেতে হয় সেই বিষয়টাও কিন্তু আমরা আসলে আজকের এই নাটকটির মধ্যে দেখতে পারবো। ঠিক আছে, আশা করছি এই বিষয়গুলো নিয়ে তোমরা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবা। এমন একটা অবস্থায় আমি তোমাদের সাথে একটু কিছু হলো কথাবার্তা বলি। তোমাদের যে কমেন্ট সেকশনগুলো আছে কমেন্ট সেকশনগুলো দেখি। আমিন আক্তার বলছে আসসালামু আলাইকুম, রুমরা বলতে, সুমাইয়া ইসলাম রুমানা বলতেছে আসসালামু আলাইকুম, মেহজাবিন মেধা বলতে আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জানাই ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এরপরে আমাদের যে তোমার পেইড ব্যাচের স্টুডেন্টরা রয়েছে তারাও, তাদেরকেও দেখতে পাচ্ছি তারা আমাদের সাথে জয়েন করেছো এবং আমাদের ক্লাসটা কিন্তু ঠিক 4টার সময় শুরু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমাদের অ্যাপের স্টুডেন্টরা কি আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ওকে ঠিক আছে, আমাদের একটু কিছু টেকনিক্যাল এরর হচ্ছে, হোপফুলি আর কোনো প্রবলেম হবে না। আমরা হলো গিয়ে ক্লাস শুরু করার আগে ক্লাসের যে তোমার বেসিক বিষয়গুলো
আচ্ছা, অনেকেই বলছো যে ক্লাস আসছে না। আচ্ছা, সুদীপ্ত বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুদীপ্ত বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে পুষ্প বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম পুষ্প, কি অবস্থা জানিয়ে দাও কমেন্ট সেকশনে। তারপর হচ্ছে গিয়ে আমার সাথে আফিফা জান্নাত জয়েন করেছে। ও বলতেছে যে ও কোনো একটা কারণে থ্যাংক ইউ দিচ্ছি, কী কারণে থ্যাংক ইউ দিচ্ছি বুঝলাম না। আচ্ছা, এর পাশাপাশি আমাদের সাথে অনেকে কিন্তু জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ যারা যারা হলো কি আমাদের সাথে জয়েন করছো। আমাদের একটু টেকনিক্যাল ইরর হচ্ছে, আমরা ইররটা সলভ করি, দ্রুত ক্লাসটা শুরু করে ফেলবো, ঠিক আছে? ওকে, আচ্ছা ফিরে আসছি শীঘ্রই। আমি কি ফিরে এসেছি তোমাদের মাঝে? স্টুডেন্টস, ফিরে আসছে শীঘ্রই। আমি কি তোমাদের মাঝে ফিরে আসতে পারলাম? স্যার আপনি কই গেলেন? আমি কোথাও যাই নাই, আমাদের ছেড়ে ইন্টারনেট চলে গেছে। আচ্ছা, আমার সাথে আসমা জয়েন করে আছে ফেসবুক থেকে। মেহজাবিন তোমার সিরাজগঞ্জ থেকে জয়েন করছে। হাই হাই মেহজাবিন, তুমি কি জানো আমার নানা বাড়ি যে সিরাজগঞ্জে? আচ্ছা ভাইয়া, অ্যাপের স্ক্রিন বন্ধ, ওরচি বলছে। ঠিক আছে, শিমু বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শিমু, কি অবস্থা? ওকে, আমরা দ্রুতই হলো গিয়ে আমাদের যে ক্লাসটা রয়েছে, ক্লাসটা টেকনিক্যাল ইররগুলো সলভ করে আমরা হলো গিয়ে সলভ করে ফেলবো। উই আর রেডি। ঠিক আছে, এবার কি আমরা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছি? আচ্ছা ওকে, ঠিকঠাক আছে সব। ওকে, জানাতুল ফেরদৌস বলছে ঠিকঠাক আছে সব। ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে আমার, আচ্ছা আমাদের প্রবলেম যেটা হচ্ছে যে আমাদের হলো কি বলে অ্যাপে, এবং আমাদের যে 10 মিনিটসগুলো অ্যাপ রয়েছে, অ্যাপে এবং হচ্ছে আমাদের ফেসবুকে একসাথে ক্লাসটা যাচ্ছে। মানে কোনো একটা কারণে অ্যাপে ক্লাসটা হচ্ছে প্রপারলি আসতেছে না, তাই একটু আমার টেকনিক্যাল ডিফিকাল্টিস ফেস করতেছে। ঠিক আছে, আচ্ছা আমার ব্যাক এন্ডে কাজ চলতেছে, ধুমায় কাজ চলতেছে, দুজন মানুষ কাজ করতেছে, বাট আমি হলো গিয়ে আস্তে আস্তে পড়ানো শুরু করি। তো এইচএসসি 26 ব্যাচ মোটামুটি বেশ ভালোই কষ্ট হয়েছে এন্টায়ার সিনারিওটা তোমাদের সামনে তুলে ধরতে। আমি যদি একটু ক্লিয়ারলি হচ্ছে কথাগুলা বলি, সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা এমন একজন ব্যক্তি যার আসলে এন্টায়ার যে সম্পূর্ণ যে জীবনটা ছিল, মানে নবাবী সময়টা ছিল, খুবই বাজেভাবে নবাবী সময়টা কাটছে। এবং এই যে নবাবী সময়টা রয়েছে, এই নবাবী সময়তে দেখা গিয়েছে যে তিনি নানানভাবে ফেলিওর হয়েছেন, নানান রকম প্রবলেমে পড়েছেন। তার সবচেয়ে বড় যে যুদ্ধটা ছিল পলাশির যুদ্ধ, সেই পলাশির যুদ্ধে কিন্তু অনেক বড় প্রবলেম হয়েছে। এবার কি আমাকে দেখতে পাচ্ছ মানুষজন? হ্যালো, আমি আবার শুরু থেকে স্টার্ট করবো। ভেরি প্রবলেম, হাই অনেক প্রবলেম, অনেক প্রবলেম। কি একটা অবস্থা, জীবনটাই সব প্রবলেমে ভরে ভরে গেছে। আচ্ছা, অনেকে বলছে ইউটিউবে ক্লিয়ার আছে। এই আমাদের অ্যাপের মানুষজন, আরে লাইভা খুব রাগ হয়ে গেছে, লাইভা রাগ করে বলছে ধুর, বাট লাইভ আর কমেন্ট আমি পড়ে ফেলছি। এবার কি ঠিক আছে অ্যাপের মানুষজন? আচ্ছা রাহাত, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ক্লাস না নিলে ছুটি দিয়ে দেন ভাই, এত কষ্ট করে স্লাইড বানালাম, তাও যদি ছুটি চাও। ওকে, ঠিক আছে, আমাদের স্ট্রিম কিন্তু মোটামুটি সলভ হয়ে যাচ্ছে আর কি, একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস দেখা যাচ্ছে। এই খালিদুল কোবরা 24 ব্যাচ থেকে জয়েন করছে, কি অবস্থা? কয়দিন পরে তো পরীক্ষা। ওকে, ঠিক আছে। এই মানুষজন এবার কি দেখতে পাচ্ছ আমাকে? আই থিঙ্ক এবার প্রবলেমটা সলভড। কি জানি বিএমডাব্লিউর গাড়ির কথা লিখছে। প্রবলেম এবার সলভ না? দেখা যাচ্ছে না, কিছু হচ্ছে না, একদম ক্লিয়ার না। হাই হাই, ওকে, হ্যাঁ ফেসবুক অ্যান্ড ইউটিউব ক্লিয়ার। আমি হচ্ছে গিয়ে বুঝতে পেরেছি, আমাকে আসলে একটু সময় দাও। ফেসবুক অ্যান্ড ইউটিউবে যারা জয়েন করছো, আমাদের একটু অ্যাপের প্রবলেমটা সলভ করি। আর হলো আমাদের যে স্টুডেন্টরা আছো, আমাদের অ্যাপের যে স্টুডেন্টরা রয়েছে, একটু কাইন্ডলি বের হয়ে তোমরা আবার জয়েন করো। আচ্ছা, অ্যাপে আই থিঙ্ক চলে আসছে সবাই। ইয়েস ইয়েস, অ্যাপ চলে আসছে ফাইনালি। ভাইকে দেখা যায়, আর আমি তো স্ক্রিন থেকে সরে গেছিলাম। হ্যালো, চলে আসছে। ওকে ওকে ভাইয়া এখন ক্লিয়ার। সবাই আসছি আসছি আসছি, ডান। আল্লাহ, কি যে সমস্যা আমার, তোমাদের এই প্রবলেম সলভ করতে গিয়ে পানির পাশে পেয়ে গেছে, কি একটা অবস্থা দেখছো? ওকে, আই থিঙ্ক সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, ইয়া সবাই ক্লিয়ার।
ওকে, সবাই ক্লিয়ার। এখন ক্লিয়ার করতে করতে 5 মিনিট বেশি লাগছে, সো ক্লাস শেষ হবে 5 মিনিট পরে, ঠিক আছে? 5:35 ক্লাস শেষ হবে। আগে হলো কি সব কিছু তোমাদেরকে বলে দিলাম। ওকে বাচ্চারা, এবার ক্লাসটা শুরু করি। এবার এটা আপনার শান্ত হন, মনোযোগ দেন। ওকে, আমি 5 থেকে শুরু করে 1 পর্যন্ত গুনবো, তারপর ক্লাস শুরু করব। 5 4 3 2 1। সবাই একদম শান্ত, ক্লাস আমরা শুরু করতেছি। ক্লাসের শুরুতে আমি কয়েকটা কথা বলছিলাম, ওই কথাগুলো আমি আবার একটু রিপিট করি, ঠিক আছে? আমাদের যে সিরাজউদ্দৌলা নাটকটি রয়েছে, এই সিরাজউদ্দৌলা নাটকটি পড়ার আগে বা বোঝার আগে আমাদের একটা বিষয় নিয়ে একটু মাথা ঘামাতে হবে, এবং বেশ ভালো করে মাথা ঘামাতে হবে। সেটা হচ্ছে বাংলার ইতিহাসে একজন মানুষের একটা ভুল সিদ্ধান্ত এবং সেই ভুল সিদ্ধান্তের পাশাপাশি কিছু সম্পূরক ভুল পদক্ষেপ সম্পূর্ণ বাংলার স্বাধীনতাকে 200 বছর ধরে বিলীন করে দিয়েছিল। বাংলার সংস্কৃতিকে 200 বছর ধরে নিঃশেষ করে ফেলেছিল। বাংলার মানুষের মানবাধিকারকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। এবং 200 বছর, ভাই জাস্ট ইমাজিন, 200টা বছর। বাংলাদেশের হিসাবে মানুষের গড় আয়ু কত হয়? 72 থেকে 75 বছর বাংলাদেশের হিসাবে, তাই না? কিন্তু এরকম একটা জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে যখন যেহেতু সকল জায়গা থেকে যদি আমি বলি, বাংলাদেশের মানুষদের গড় আয়ু যেখানে 72 থেকে 75 বছর, এটা ডাবল করলে তো 200 বছর হয় না। তার মানে দেখো, একজন মানুষের গড় আয়ুকেও যদি আমি দ্বিগুণ করে ফেলি, 200 বছর হয় না। সেখানে আমাদের বাঙালিরা, ভারতবর্ষের মানুষেরা নবাব সিরাজউদ্দৌলার ভুল সিদ্ধান্ত এবং সম্পূরক ভুল পদক্ষেপের কারণে 200 বছর ব্রিটিশদের অধীনে ছিল। এই যে ব্রিটিশদের অধীনস্থ থাকা, এই বিষয়টা কিন্তু আসলে মোটেও ঠিকঠাক হয় না, বা মোটেও ঠিক কোনো কাজ হয় না। অ্যান্ড আলটিমেটলি আমাদের আজকের এই পুরো ক্লাসটা এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? ওকে, ডান। আচ্ছা স্টুডেন্টস, যাদের এখনো অ্যাপে প্রবলেম হচ্ছে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি আমার পেজ বলো, আমাদের TNMS স্টুডেন্টস গ্রুপ বলো, কিংবা আমার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ বলো, ওই গ্রুপে কাইন্ডলি জয়েন করবা। জয়েন করলে কিন্তু আমাদের ক্লাসে ভালো করে দিতে পারবা, ঠিক আছে? ওকে, সো বেসিক্যালি এটাই হচ্ছে কি এন্টায়ারলি আমাদের সিরাজউদ্দৌলা যে নাটকটা রয়েছে সেই নাটকের সামারি। ওকে, এবার আমি একটু সম্পূরক ভুল একজন বলতেছে, মানে একটা ভুল করছে, সে ভুলের পিঠে আরো একটা ভুল, আরো একটা ভুল, আরো একটা ভুল, এই সকল বিষয় নিয়ে মূলত আমরা এটাকে বলি সম্পূরক ভুল। একজন বলছে পরে কিভাবে স্বাধীন হয়েছে, ওই যে 47-এ দেশ ভাগ, ভারত ভাগ হলো, পাকিস্তান ভাগ হলো, তারপর 2 পাকিস্তানের মধ্যে মারামারি হলো, এটাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডান, মোটামুটি এতটুকুই। এবার আমি একটু আমার নিজের পরিচয় দিই। প্রায় 10 মিনিট ধরে তোমাদের এই ভুল তোমাদের এই ক্লিয়ার আনক্লিয়ার পাশাপাশি আমার নিজের নাম বলতে ভুলে গেছি। বাই দ্য ওয়ে, আমার নিজের নাম নিজেই ভুলে গেছি। তো যেটাই হোক, আমার নাম হচ্ছে ফারসিম। বর্তমানে আমি 10 মিনিট স্কুলে আছি, 4 বছর অধিক সময় ধরে পড়াই। অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি। কয়েকদিন পর রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পর আমার ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা শেষ। তো ঢাকা ইউনিভার্সিটিতে আছি, পড়াশোনা করতেছিলাম, এখন আপাতত গ্র্যাজুয়েশন শেষ, পরীক্ষা দিয়ে বসে আছি আর তোমাদেরকে পড়াচ্ছি। তো এটাই, একজন ঢাবিয়ান হিসাবে আজকের ক্লাসটা আমি এমনভাবে প্রেজেন্ট করবো যাতে করে তোমাদের আজীবন ক্লাসটা মনে থাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা সবাই তাহলে যদি একটু রেডি হয়ে, ভাই একটু তোমরা শান্ত, আমার কেন জানি মনে হচ্ছে তোমরা এখন একটু অশান্ত অবস্থায় রয়েছো। ফার্স্ট আমি অ্যাপের স্টুডেন্টদের কাছে যাই। অ্যাপ, তোমরা রেডি? ক্লাসকে শুরু করব। ক্লাসের মধ্যে আজকে বহুত জিনিসপত্র আছে, তোমরা একটু বলো। অ্যান্ড ফেসবুক গ্রুপে যারা রয়েছো বা ইউটিউবে যারা রয়েছো, তোমরা কি রেডি? ক্লাসকে আমরা এখন শুরু করব। একটু কাইন্ডলি জানাও। এক্সাম মুশফিকা বলছে আলহামদুলিল্লাহ ভালোই এক্সাম দিচ্ছি, খারাপ দেয়নি, খুব ভালোই একটা এক্সাম দিছে, ঠিক আছে? তো আমি একটু পানি পান করে ক্লাস শুরু করতেছি। ওকে, এটা HSC 26 ব্যাচের ক্লাস। ওকে, আচ্ছা স্টার্ট করি, ঠিক আছে? নবাব সিরাজউদ্দৌলা, ফার্স্ট অফ অল আমার জিনিসটা মনে রাখতে হবে, সিরাজউদ্দৌলা এই নাটকটি লিখেছেন সিকান্দার আবু জাফর, এবং এটি আসলে সম্পূর্ণ
বাস্তব এবং সত্য ঘটনার উপরে নির্মিত একটি নাটক ছিল। আমি প্রথমে আজকের ক্লাসে সিরাজউদ্দৌলা নাটকের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি সিরাজউদ্দৌলা কে ছিলেন এক নজরে এই নবাব সিরাজউদ্দৌলাকে আমি একটু তোমাদের সামনে পরিচয় করিয়ে দিব, ঠিক আছে? তার আগে দেখো, এই ডান পাশে হলে একটা ছবি আছে, একটা মূর্তি আছে যার মাথার উপরে মোটামুটি একটা হাতির সুরের মতো কিছু একটা ঝুলছে। এই ব্যক্তি হচ্ছেন কি নবাব সিরাজউদ্দৌলা। আমরা সবাই তো সিরাজউদ্দৌলার নামটা হলো গিয়ে জানি যে নবাব সিরাজউদ্দৌলা, বাট সিরাজউদ্দৌলার আসল নামটা কি জানো? মনসুর উল মুলক সিরাজউদ্দৌল শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হয়বত জং বাহাদুর। এই যে পুরাটা হচ্ছে বেসিক্যালি আমার নবাব সিরাজউদ্দৌলার নাম। বিশাল বড় একটা নাম, যে মনসুর উল মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হয়বত জং বাহাদুর। এই নামের কিন্তু আসলে একটা মাহাত্ম্য আছে। মনসুর উল মুলক মানে হচ্ছে একটা মুলক বা একটা রাষ্ট্রের প্রধান। সিরাজউদ্দৌলা বেসিক্যালি হচ্ছে তার নাম। শাহ কুলি খান, সিরাজউদ্দৌলার যে তোমার বংশ পরম্পরায় যে আসছে, সে বংশ পরম্পরা বংশধরদের নাম এখানে লেখা। মির্জা মোহাম্মদ হয়বত জং বাহাদুর। হয়বত জং এই কথাটার মানে কি? হয়বত জং এর মানে হচ্ছে যিনি কিনা একজন বিজয়ী, একজন হলো গিয়ে জয়ী বা যুদ্ধের ময়দানে যিনি অনেক বেশি হচ্ছে গিয়ে হিংস্র, সেটা এটা বলতে বোঝানো হয় তোমার হয়বত জং বাহাদুর। আর বাহাদুর মানে প্রচন্ড রকমের সাহসী একজন ব্যক্তি, ঠিক আছে? সো আমরা কি জানলাম? সিরাজউদ্দৌলার বিশাল একটা নাম আছে, যে নামটা নিয়ে আমরা কেউ কখনো জানতাম না। এটা হচ্ছে মনসুরুল মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হয়বত জং বাহাদুর। পরীক্ষার হলে বা কোনো জায়গায় তোমাদের এত বড় নাম লেখা লাগবে না, নাম্বার 1। নাম্বার 2, যে কাজটা তোমাদের করা লাগবে এটা হচ্ছে সুন্দর মতো মনে রাখবা নবাব সিরাজউদ্দৌলা, এই নামটা মনে রাখলেই হবে, ঠিক আছে? সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেছিলেন 1733 সালে এবং মৃত্যুবরণ করেন 1757 সালে পলাশির যুদ্ধে নিহত হবার পরে। পলাশি যুদ্ধ পরবর্তী সময়তে নবাব সিরাজউদ্দৌলাকে মোহাম্মদী বেগ নামক একজন ব্যক্তি খঞ্জর বা চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। খুবই নৃশংসভাবে হচ্ছে তোমার হত্যা করে। এবং এই যে হত্যার বিষয়টা, এই হত্যার বিষয়টা নিয়েও কিন্তু আমরা হচ্ছে পড়াশোনা করব। সো এখানে দেখি সিরাজউদ্দৌলার পিতাকে, পিতা নানার নামে পড়ে আসে, আগে পিতা মাতা না, পিতার নামটাকে পড়ি। পিতার নাম হচ্ছে জৈনুদ্দিন আহমদ খান। এই মিস্টার জৈনুদ্দিন আহমদ খান তদানীন্তন সময়ে কিন্তু একজন সুবেদার ছিলেন, মানে নির্দিষ্ট একটা এলাকার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, এলাকার প্রধান ছিলেন। বর্তমানে আমরা জেলা প্রশাসক বলি না, ঠিক তেমনি তিনি একটি নির্দিষ্ট জায়গার জেলা প্রশাসক টাইপের লোক ছিলেন। এবং তার মাতা ছিল আমিনা। আমিনার বাবার নাম হচ্ছে তোমার আলীবর্দী খান। এবং এই আলীবর্দী খান বেসিক্যালি ছিল বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব, অর্থাৎ বাংলার নবাব ছিলেন আলীবর্দী খান। সো ইভেনচুয়ালি আমরা কি জিনিসটা দেখতে পাই যে বাবার পরে বাবার ছেলে সিংহাসন আহরণ করে। এই মানুষজন, এই তোমরা তো তোমাদের মতো কথাবার্তা বলে উড়ায় টুড়ায় ফেলতেছো, এটা আমার সাথে রেসপন্স করো আমার সাথে। কি হয় বেসিক্যালি? হয়টা কি হয় হচ্ছে তোমার বাবা, আমার বাবা হচ্ছে তোমার সম্রাট, ধরে নিলাম ফার্সিম ভাইয়ের বাবা হচ্ছে সম্রাট। কোথাকার সম্রাট? ভারতবর্ষের সম্রাট। এখন আমার বাবা সম্রাট আছে। সো পরে যখন হচ্ছে গিয়ে আমার বাবার পরবর্তী উত্তরসূরি আসবে, তখন সম্রাট কি হবে? আমিই হব, রাইট? হ্যাঁ, এই ক্লাসে রেকর্ডেড থাকবে। আচ্ছা শোনো, তার দাদার নামটা অ্যাকচুয়ালি তোমার ইতিহাস ঘেঁটে হবে পাওয়া যায় নাই। সো এটা হলো কি তোমার নামগুলো বুঝে গোলাম স্যার বুঝাই দিব পরে। সো দেখো, আমার বাবা হচ্ছে সম্রাট, তারপরে কে সম্রাট হবে? আমি নাকি অন্য কেউ? আচ্ছা, আমার এফবি আইডির নাম আমার নাম, এসব এফবিআই নাম জানতে না আছে তাকে আগে আমার কথা বলো। আমার বাপ যদি সম্রাট হয়, পরবর্তী সম্রাট কি হবে? আমি না? আচ্ছা, তো জাহিন, এই তো জাহিন মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, বুঝতে পারলাম। জাহিন বলতেছে হ্যাঁ। এখন প্যারা যেটা হয়েছে, আলীবর্দী লোকটার কপাল খারাপ। মানে আলীবর্দী লোকটার হচ্ছে তোমার পুত্র সন্তান নাই। তদানীন্তন সময়ের
যে রাজ্য পরিচালনার যে নিয়ম সেটা হচ্ছে কি পিতার পর পুত্র বা পিতার কোনো যদি ভাই যোগ্য থাকে তাহলে সে হলো গিয়ে সম্রাট হবে বা নবাব হবে। বাট এই আলীবর্দী খান একটা ঝামেলায় পড়ছিল, তার বেসিক্যালি হচ্ছে তার পুরো হিস্ট্রিটা আমরা দেখবো, তার কোনো পুত্র সন্তান ছিল না, তার ছিল কি 3 মেয়ে, এর মধ্যে তোমার কনিষ্ঠ কন্যা বা সবচেয়ে ছোট যে মেয়ে ছিল আমিনা, তার ছেলে হলো গিয়ে তোমার সিরাজউদ্দৌলা। এবং সিরাজউদ্দৌলা ছোটবেলা থেকে নানার খুব প্রিয় পাত্র ছিল, নানা যেদিকে যায় সিরাজউদ্দৌলা সেদিকে যায়, নানা যা বলে সিরাজউদ্দৌলা তা করে। অ্যান্ড আলটিমেটলি নবাব আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে অত্যন্ত অত্যন্ত ভালোবাসতো, ঠিক আছে। তাই এরকম একটা জায়গা থেকে দেখা যাচ্ছে যে আলীবর্দী খান যখন মৃত্যুবরণ করার আগে 1953 সাল নাগাদ তোমার 1953 কয়েকদিন হয়ে গেল, 1753 সাল নাগাদ আলীবর্দী খান তার মৃত্যুর পরবর্তীতে যে তোমার উত্তরসূরি আসবে সেই উত্তরসূরির নাম ঘোষণা করেন এবং সেখানে বলেন যে নবাব সিরাজউদ্দৌলা হবে কি পরবর্তী নবাব। এই বিষয়টা হচ্ছে কি তোমার এখানে বেসিক্যালি হলো বলা হচ্ছে। ওকে, ডান। এখন দেখি সিরাজউদ্দৌলা তার যে এন্টায়ার লাইফটা আছে, আমি সিরাজউদ্দৌলা একটু লাইফটা নিয়ে যদি সংক্ষিপ্তভাবে বর্ণনা করি, সেই বর্ণনা করতে গিয়ে একটা বিষয় হলো গিয়ে আমরা দেখব সিরাজউদ্দৌলার শিক্ষা জীবন কেটেছে তার পিতামহের গৃহে। তার মানে তার যে দাদার বাড়ি রয়েছে আলটিমেটলি ওই জায়গাটাতে তার শিক্ষা জীবনটা কেটেছে। এবং বৃদ্ধ নবাবের অন্ধস্নেহ এবং স্তাবকদের প্রতি প্রশংসার কারণে প্রথম জীবনে সিরাজউদ্দৌলা কিছু বাড়াবাড়িও করেছেন। সিরাজ দেখছে যে ভাই নবাব তো হচ্ছে তোমার আলীবর্দী আমাকে এত পছন্দ করেন, আমি যা খুশি তাই করব, এরকম একটা অবস্থা। এবং শুধুমাত্র তাই না, এরকম করতে যে পাটনায়, ভারতে একটা অঞ্চলের নাম পাটনা, সিরাজউদ্দৌলা একবার পাটনায় যায় এবং পাটনায় যে তোমার শাসক থাকে, পাটনার শাসক বেসিক্যালি আলীবর্দী খানেরই অনুগত ছিল, বাট সিরাজউদ্দৌলা নিজে পাটনা শাসন করতে চাচ্ছিল বলে তিনি পাটনায় গিয়ে পাটনার ওই শাসকের এগেনস্টে যুদ্ধ শুরু করে দেয়। এবং পরবর্তী নবাব আলীবর্দী খানের যুদ্ধ মিটমাট করে এবং তখন তোমার হলো কি সিরাজউদ্দৌলাকে ঢাকার, বর্তমানে আমরা যে তোমার ঢাকা রয়েছে, যে ঢাকায় আমরা হলো কি থাকি, সে ঢাকায় যে নেভি রয়েছে, ঢাকার যে নেভাল ফোর্স ছিল, সে নেভাল ফোর্সের চিফ করে দেওয়া হয় সিরাজউদ্দৌলাকে। এবং তার পরবর্তী সময়তে দেখা যায় যে নবাব আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে সাম্রাজ্যের বা সিংহাসনের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন। তার মানে সিরাজউদ্দৌলা বেসিক্যালি এখানে নবাবের যে অন্ধস্নেহ রয়েছে, অন্ধস্নেহের কিছু অ্যাডভান্টেজ নিছে। কি করছে? অন্ধস্নেহের একটা অ্যাডভান্টেজ নিয়েছে। এই অ্যাডভান্টেজের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং সিরাজকে ঢাকার নৌবাহিনী দায়িত্ব প্রদান করা হয়। এরপর 1746 খ্রিস্টাব্দে মারাঠাদের বিরুদ্ধে মারাঠাদের কিশোর সিরাজকে আলীবর্দীর সঙ্গে নিয়েছিলেন। এখানে আমার একটা জিনিস বুঝতে হবে, মারাঠাদের বিরুদ্ধে বলতে কি বোঝায়। মারাঠা তদানীন্তন সময়কার বাংলার নবাবদের জন্য অনেক বড় একটা ভীতির নাম ছিল। মারাঠা একটা জাতি, যেই যে তোমার জাতিটা রয়েছে, এই তোমার হলো জাতিটা প্রায় সময় বাংলার যে নবাব রয়েছে বা বাংলা বিহার এবং উড়িষ্যা এরা দখল করতে চাইতো। এই মারাঠাদের এগেনস্টে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আলীবর্দী খান বেসিক্যালি তোমার নিয়ে যায়। ওকে, ডান। 1752 খ্রিস্টাব্দে মে মাসে আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকার হিসেবে ঘোষণা করেন। এটা নবাব সিরাজের খুবই একটা বেসিক কথাবার্তা এবং তার বেসিক জীবনী। এখানে কারো কোনো প্রশ্ন আছে? আমরা কিন্তু আস্তে আস্তে মূল স্টোরিতে ঢুকবো। তোমরা যারা এখনো বিক্ষিপ্ত অবস্থায় আছো, তোমরা যারা এখনো ক্লাসের ভিতরে ওভাবে মনোযোগ দিচ্ছ না, তোমরা একটু মনোযোগী হও। আমরা এখন মূল স্টোরির মধ্যে ঢুকবো, আমরা মূল স্টোরির মধ্যে কিন্তু এখন প্রবেশ করব, ঠিক আছে? আচ্ছা, পাটনা কি বিহারের অংশ? খুব সম্ভবত। আচ্ছা, এই যে তুরহান বলে ফেলছে ভারতের মহারাষ্ট্র জাতি মারাঠা, ভেরি গুড। নো কোশ্চেন বলতে তামিমা। আচ্ছা, ওকে স্টুডেন্টস, সবাই কি তোমরা একদম 100তে 100 ফোকাসড আছো? তোমরা যদি অ্যাকচুয়ালি যে মৌয়ের মাথায় কিছু ঢোকে না, ফোকাস না থাকলে কেমনে ঢুকবে মৌ? আচ্ছা,
সিরাজউদ্দৌলা তোমার না, সিরাজউদ্দৌলা প্রপার ইন্ডিয়ান না, তিনি হচ্ছে কি তুর্কি, তুর্কি বংশধর, তুর্কি। আচ্ছা, এই থ্যাংক ইউ সিথি, নবাবে দাদার নাম বের করে ফেলছো, হাজি মোহাম্মদ। সবাইকে 100% ফোকাসড আছো, স্ক্রিনশট নেওয়া দরকার নেই, স্লাইড পেয়ে যাবা। সবাইকে 100% ফোকাসড আছো? ফোকাস থাকলে আমি মূল স্টোরিতে ঢুকবো না আমি। স্তাবক মানে হলো চারপাশের যারা রয়েছে তারা, মানে প্রতিবেশী এই টাইপ কিছু আর কি। আচ্ছা আচ্ছা, স্তাবকের বিষয়টা মাত্রই বললাম, আমি আগের লাইনটা দেখি, কই স্তাবকটা জানি গেল কই। আচ্ছা, বিজয় নবাবের অন্তস্থ এবং স্তাবকদের মানে নবাবের চারপাশে যে আমাত্যরা থাকে, যে পারিষদ বর্গরা থাকে সেটা, ঠিক আছে? ওকে, এখান থেকে কিছু পরীক্ষা আসবে না, তোমার জাস্ট হলো বুঝানোর জন্য। মানুষজন প্লিজ সবাই এবার স্টার্ট করি, একদম চুপ। ওকে, আমি বিশ্বাস করি তোমাদেরকে, তোমরা এখন সবাই ফুল মনোযোগ দিছো, মনোযোগ, ঠিক আছে? আগাই। মূল প্রেক্ষাপট বেসিক্যালি এই জায়গাটা থেকেই নবাব সিরাজউদ্দৌলা বলো বা এন্টায়ার বাংলা বলো, বা নবাব সিরাজউদ্দৌলার যে পতনের কারণটা, পতনের বেসিক্যালি সূচনা হচ্ছে গিয়ে এইটা। এনি ওয়ান অফ ইউ অ্যাপ থেকে, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে একটা আমি কি বলবো, একটা হচ্ছে কি তোমার কুইজ খেলে ফেলি। সেটা হচ্ছে দেখে আগে বলতে পারে এই যে লোগোটা, এই লোগোটা কিসের লোগো? এনিওয়ান, এই লোগোটা কিসের লোগো? কেউ কি জানো এই লোগোটা কিসের লোগো? এই লোগোটা কিসের লোগো তোমরা কি জানো কেউ? এই লোগোটা কিসের লোগো? কেউ কি জানো? না জানলে নো বলো, জানলে ইয়েস বলো। জাপান, স্পেন, আরে জাপান তো নয়, ইংল্যান্ড। আচ্ছা, সুলতানা ফ্রম ফেসবুক কাছাকাছি গেছে। ওকে, বলি এটা হচ্ছে তোমার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোগো হচ্ছে কি তোমার এইটা। ওকে, আর এই লোগোটা কিসের লোগো? এই লোগোটা, এই লোগোটা কিসের লোগো কারোর আইডিয়া আছে? এই লোগোটা, এটা এই লোগোটা ফ্ল্যাগ ইংল্যান্ডের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এইটা। আমার সর্বডারের এই লোগোটা কিসের? ওকে, আচ্ছা, এইটা সম্পর্কে তোমার হয়তো অনেকেই জানো, অনেকে বলতেছো রোম, তুরহান বলতেছো রোম, না রোম না, এটা হচ্ছে তোমার ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শোনো, এখান থেকে মূলত কাপঝাপটা শুরু হয়। বাংলা, ভারতবর্ষ কয়েকটা বিষয়ের জন্য খুবই ফেমাস ছিল। নাম্বার 1, আমাদের যে বাংলাদেশ পাট উৎপাদন করতে একদম 100তে 100 ছিল। ভারত, বিশেষ করে কলকাতা, তোমার গুঁড়া মশলা বা হচ্ছে তোমার আইটি ভেঙে যদি বলি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে তোমার মরিচের গুঁড়া, যত রকমের হচ্ছে স্পাইসেস কলকাতার যে সম্পূর্ণ এই এরিয়াটা রয়েছে, এই ধরনের মশলা উৎপাদনে তোমার প্রসিদ্ধ ছিল। তারপরে হচ্ছে কি এর পাশাপাশি আমাদের যে জমি, এন্টার ভারতবর্ষের যে জমি, যেই মাঠ, এই যেগুলো রয়েছে, এগুলো প্রচুর পরিমাণে ফসল দিত, প্রচুর পরিমাণে উর্বর ছিল। এবং এটার পাশাপাশি আমাদের ভারতবর্ষ কিন্তু বুড়িগঙ্গা বলো, বঙ্গোপসাগর বলো, এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ নদী, সাগর, মহাসাগর দিয়ে বেষ্টিত ছিল। এবং এত সকল কারণে আমাদের এই ভারতবর্ষ আসলে অনেক সুন্দর একটি ব্যবসা করার জায়গা ছিল, বা একটি বাণিজ্য কুঠি ছিল, বাণিজ্য কুঠির বলতে পারো, বা এন্টায়ারলি আমাদের এন্টায়ার যে বাংলা ছিল, সে বাংলা আসলে অনেক বড় একটা বিজনেস হাব ছিল। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, তোমার কথা বলার সময় আমাদের 1600 সালের দিকে একটু ফিরে যেতে হবে। আমাদের এই কথাটা বলার সময় তোমার 1600 সালের দিকে, 1600 সাল যেটা রয়েছে 1600, সেই সালের দিকে একটু ফিরে যেতে হবে। ওই সময় পুরো বিশ্বে একটা জিনিস ঘটছিল, পুরো বিশ্বে একটা জিনিস ঘটছিল, সেটা হচ্ছে গিয়ে পুরো বিশ্ব কলোনি তৈরিতে খুব কাজ করতেছিল, বা কলোনাইজেশনের যে পিরিয়ডটা রয়েছে, সে কলোনাইজেশনের পিরিয়ডের কথা আমরা এখন বলবো।
কলোনাইজেশন কি? কলোনাইজেশন হচ্ছে যতগুলো তোমার পাওয়ারফুল কান্ট্রি আছে, বর্তমানে পাওয়ারফুল কান্ট্রিকে, এই মানুষজন একটু বলো তো বর্তমানে যে কোনো একটা পাওয়ারফুল কান্ট্রির নাম বলো। বর্তমানে যে কোনো একটা পাওয়ারফুল কান্ট্রির নাম বলো। বর্তমানে যে কোনো একটা পাওয়ারফুল কান্ট্রির নাম বলো, বর্তমান প্রেক্ষাপটে যে কোনো একটা পাওয়ারফুল কান্ট্রির নাম বলো। কলোনি কি বলতেছি, বর্তমানে যে কোনো একটা পাওয়ারফুল কান্ট্রি, নির্জনা বলছে আমেরিকা, আরে অ্যাপের সবাই এক ধাক্কা ইউএসএ বলছে। সো তখন আসলে ইউএসএ আধিপত্য এত ছিল না, তখন দুইটা কান্ট্রি খুব বেশি পাওয়ারফুল ছিল। বর্তমানে কি ইউএসএ, চায়না, রাশিয়া এগুলো খুবই পাওয়ারফুল না? তখন 1600 সালের দিকে দুইটা কান্ট্রি অনেক বেশি পাওয়ারফুল ছিল, একটা হচ্ছে কি ইংল্যান্ড, আর একটা হচ্ছে তোমার ফ্রান্স বা ফরাসি, কিলিয়ান এমবাপ্পের কান্ট্রি, ঠিক আছে? কিলিয়ান এমবাপ্পের কে তোমার হচ্ছে ফ্রান্স, আর হলো ইংল্যান্ডের কি জস বাটলার, যেহেতু হচ্ছে এখন তোমার T20 ওয়ার্ল্ড কাপ চলতেছে, তো জস বাটলার ফ্রম হচ্ছে কি ইংল্যান্ড। তো আমরা এখন জস বাটলার ভার্সেস কিলিয়ান এমবাপ্পের মারামারি দেখবো। ওকে, ওর নাম দি বাটলার, ও হচ্ছে কি বাটলার আর ও হচ্ছে এমবাপ্পে। সো জস বাটলার এবং এমবাপ্পের মারামারি চাই, ঠিক আছে? এরকম একটা ঘটনা। তো দেখা যাচ্ছে যে এই দুইটা কান্ট্রি যে কাজ করা শুরু করলো সেটা হইতেছে পৃথিবীতে যতগুলো হচ্ছে কি তোমার ছোট ছোট কান্ট্রিগুলো রয়েছে, সে ছোট ছোট কান্ট্রিগুলোতে তারা তাদের জায়গা থেকে শাসন করা শুরু করতে চাচ্ছিল বা ব্যবসা করা শুরু করতে চাচ্ছিল। এবং যখন তারা ব্যবসা করা শুরু করে তখন আলটিমেটলি যে জিনিসটা হয় তোমার ওই সকল দেশগুলোকে তারা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা শুরু করে। ওকে, এই যে তোমার নিয়ন্ত্রণ করা শুরু করে তখন অ্যাকচুয়ালি ওই কান্ট্রিগুলা যথাক্রমে ইংল্যান্ড এবং ফ্রান্সের কলোনি হয়ে উঠে। অর্থাৎ ইংল্যান্ড আছে সেই ওই ইউরোপে, আর হচ্ছে গিয়ে বাংলাদেশ আছে এই তোমার এশিয়ায়। ইউরোপ থেকে এশিয়ার একটা কান্ট্রির ব্যবসা, রাজনীতি সব কিছু তারা কন্ট্রোল করতেছে, এটাকে বলা হয় কলোনি। আমার অবস্থান সেই দূরে, সেখান থেকে আমি এই দিককার একটা হচ্ছে গিয়ে কান্ট্রি নিয়ন্ত্রণ করতেছি ব্যবসার প্রেক্ষাপট থেকে, রাজনীতির প্রেক্ষাপট থেকে। শুরুতে যেটা বললাম, এন্টায়ার বাংলা অনেক বেশি প্রসিদ্ধ ছিল। কেন প্রসিদ্ধ ছিল বাচ্চারা? প্রসিদ্ধ ছিল তোমার ফসলি জমির উর্বরতার কারণে, নাম্বার 1। নাম্বার 2, এই যে সম্পূর্ণ জায়গাটা রয়েছে এখানে নানান রকম গুরুত্বপূর্ণ প্রোডাক্ট উৎপাদন হতো। নাম্বার 3, ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক ভালো একটা জায়গা ছিল। নাম্বার 4, এটার যে যোগাযোগ ব্যবস্থা, নদীপথ থাকার কারণে দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করা যাইত। তাই ইংল্যান্ড এবং ফ্রান্স আসলে এই সকল জায়গায় কলোনি তৈরি করছিল, এবং তারা কলোনি গাড়ে কোথায়? বাংলাতে বা ভারতবর্ষে। ভারতবর্ষে কলোনি গাড়তে গিয়ে ইংল্যান্ড দেখে ফ্রান্স বেশ ভালোই বিস্তার করতেছে, ইংল্যান্ডের এটা পছন্দ হয় না। আবার ফ্রান্স দেখে ইংল্যান্ডও আধিপত্য বিস্তার করতে চায়, এটা আবার তোমার ফ্রান্সের পছন্দ হয় না। তাই পৃথিবীর ইতিহাসে তোমার এটা এমন একটা ইনসিডেন্ট ছিল, অন্য একটা কান্ট্রিতে মানে বাংলাদেশে বা ভারতবর্ষে দুইটা ভিন্ন কান্ট্রি যথাক্রমে ইংল্যান্ড এবং ফ্রান্স যুদ্ধ করে। কিসের জন্য যুদ্ধ করে? কে ভালো ব্যবসা করতে পারে সেটার জন্য যুদ্ধ করে। এবং এই যুদ্ধ করতে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদিও ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হারিয়ে দেয়, কিন্তু তাদের সাথে নবাব সিরাজউদ্দৌলার কিছু চুক্তি ছিল, যে চুক্তিগুলো তারা হলোকে ভেঙে ফেলে। তারা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে, নাম্বার 1। নাম্বার 2, অনেক হতদরিদ্র মানুষকে হত্যা করে। নাম্বার 3, তারা যেই স্টাইলে যুদ্ধ করে মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেই স্টাইলে যুদ্ধ করে, এতে করে ফ্রান্স বাধ্য হয় সম্পূর্ণরূপে ভারতবর্ষ ছেড়ে যাইতে, এবং এতে করে নবাবের ব্যবসায়, নবাবের যে তোমার অর্থনীতি ছিল, বাংলার যে অর্থনীতি ছিল, সে অর্থনীতিতে আসলে তোমার খুবই একটা নেগেটিভ
ইম্প্যাক্ট পড়ে। অ্যান্ড এই জিনিসটি আলটিমেটলি এই জায়গা থেকে বলা হচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে রাইভারলি বা যে শত্রুতা, সে শত্রুতার কারণে যে ফলাফল, সে ফলাফলটাই আসলে নবাব সিরাজউদ্দৌলাকে খেপিয়ে তুলেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে। আমার এই লাস্টের লাইনটা বলার জন্য আমি এত কিছু বলছি। আমি হচ্ছে কি তোমার বিদ্যা সাহেবের কথা বলছি, কলোনির কথা বলছি, 1600 সালের বিশ্বের অবস্থা বলছি, তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ে আসি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ে আসি, বাটলার আর এমবাপ্পের মধ্যে মারামারি লাগাই দিছি জাস্ট ফর দিস লাস্ট লাইন। কি সেটা? এই যুদ্ধের কারণে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের প্রতি সম্পূর্ণরূপে বিরক্ত হয়ে যায় এবং ব্রিটিশদেরকে সে আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করে, যেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে আর পছন্দ করে না, এবং তারা আস্তে আস্তে নবাবের এগেইনস্টে নানান রকম ষড়যন্ত্র করা শুরু করে থাকে। এতটুকু কি আমরা বুঝছি? মূল প্রেক্ষাপট কিন্তু এটা। আমরা শুনি যে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের দেখতে পারতো না, এই না সেই না, বাট ব্রিটিশরা যখন এই দেশের অর্থনীতিতে এসে বিজনেস করতেছিল, ওটা তো আমাদের অর্থনীতির জন্য তো লাভ হচ্ছিল। বাট কেন, ফর হুইচ রিজন নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেখতে পারতো না? দ্য রিজন ইজ দিস। এটাই হচ্ছে গিয়ে কারণ, যেখানে আমরা দেখতে পাই তোমার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ হয়, যে যুদ্ধটা আসলে আমাদের জন্য সুখকর ছিল না এবং এই জিনিসটা নবাব মেনে নিতে পারেনি। সবাইকে বুঝছি আমরা? সবাইকে আমরা বুঝতে পারছি? ওকে, এটা কি না ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো চাল ছিল না। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশদের মতো পলিটিক্সে ঢুকতে চায় নাই, বাট ব্রিটিশরা পলিটিক্সে ঢুকতে চাইছে। আচ্ছা, ওকে, সাবাস। এটা যদি ক্লিয়ার হয়ে থাকো, সামনের দিকে আগাই। সো ক্ষমতার হাত বদলের সূচনা লগ্ন। এবার আমি বাংলার যে সম্পূর্ণ ক্ষমতাগুলো আসছে, সে ক্ষমতাগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে গিয়ে বলবো। আচ্ছা স্টুডেন্টস, একটু হলো গিয়ে তাকাই এদিকে। এখানে আমরা কয়েকটা বিষয় হলো গিয়ে দেখতে পারবো। দেখো, এখানে আমি নবাব সিরাজউদ্দৌলাকে দেখতে পাচ্ছি, তার নানা আলীবর্দী খানকে দেখতে পাচ্ছি, মুর্শিদ কুলি খাঁকে দেখতে পাচ্ছি, সরফরাজ খানকে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। একজন খুবই একটা মাইন্ড ব্লোয়িং, আচ্ছা একজন বলছে বিজনেস হাব মানে কি? মানে যেখানে ব্যবসা বাণিজ্য করা যায়, ব্যবসা বাণিজ্যের সুন্দর একটা জায়গা। তোমাদের মধ্যে থেকে একজন খুব ভালো প্রশ্ন করেছে, আচ্ছা ভাইয়া, এই নবাব হইল গে তুর্কি বংশধর, তুর্কি হয়ে কেমনে বাংলাদেশে হচ্ছে তোমার করে ভারতবর্ষে নবাব হয়েছে? এইটার অ্যান্সারটা আমি দিতে পারবো আলীবর্দী খানের জীবনী থেকে। আমি এই স্লাইডটা আবার ফেরত আসবো। দেখি, আলীবর্দী খান, নবাব আলীবর্দী খান। আলীবর্দী খান 1720 সালে বাংলায় আগমন করেন। কোথা থেকে আগমন করেন জানো? তুরস্ক থেকে। তুরস্ক থেকে আলীবর্দী খান বাংলায় আগমন করেন এবং তিনি বাংলায় আসলে কেন এসেছিলেন জানো? ভাগ্যান্বেষণের কারণে, ভাগ্য অন্বেষণ করতে। কেন হচ্ছে ভাগ্য অন্বেষণ করতে এসেছিলেন? তার লাইফটা রেকর্ড থাকবে। কেন তিনি ভাগ্য অন্বেষণ করতে এসেছিলেন? তার কারণটা হলো আলীবর্দী খান আসলে যখন তুরস্কতে ছিলেন, তুরস্কে তিনি যদিও একটি সম্মানজনক পেশায় নিয়োজিত ছিলেন তুরস্কের রাজদরবারে, কিন্তু সেখানে সমস্যা হওয়ার কারণে তুরস্কের রাজদরবার তার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এবং সেই জন্য পরবর্তীতে দেখে যে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে হলো বিস্তারিত হচ্ছে, আস্তে আস্তে হলো তোমার অনেক বেশি ফুলে ফেপে হলো উঠছে। তাই সবকিছু মিলিয়ে আমাদের যে আলীবর্দী খান রয়েছেন, আলীবর্দী খান কি করেন? আলীবর্দী খান তার পরিবারের সদস্যদের নিয়ে বাংলায় চলে আসেন এবং বাংলায় তখন হচ্ছে গিয়ে বাংলার নবাব ছিল মুর্শিদ কুলি খান এবং মুর্শিদ কুলি খান আমাত্য মানে কি? বর্তমানে আমরা কি দেখি, তোমার প্রধানমন্ত্রী অনেকগুলো মন্ত্রী থাকে না? সো মুর্শিদ কুলি খান যদি প্রধানমন্ত্রী হয়, আমাত্য হবে কি তার মন্ত্রী, আমাত্য হবে কি তার মন্ত্রী। এই মন্ত্রী সুজাউদ্দিন, তার মানে মুর্শিদ কুলি খান হচ্ছে কি নবাব বাংলার, তার আমাত্য বা তার মন্ত্রী হচ্ছে কি সুজাউদ্দিন। সেই সুজাউদ্দিনের দরবারে আলীবর্দী খান পারিষদ, ঠিক আছে, পারিষদ যেটা রয়েছে সেই পারিষদ হিসেবে তিনি হচ্ছে কি নিয়োগপ্রাপ্ত হন। পারিষদ বলতে কি বোঝায়? দরবারের একজন সদস্য হিসেবে তিনি মূলত নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন।
ঠিক আছে, গেল। এটা হচ্ছে তোমার আলীবর্দী খানের বাংলায় আসার বিষয়টা, এবং তিনি যে তুরস্ক থেকে বাংলায় আসছেন এইটার কারণেই মূলত আমরা অনেক সময় বলতে পারি যে নবাব সিরাজউদ্দৌলা একজন তোমার তুরস্ক বংশধর। ঠিক আছে, 1727 সাল বাংলায় আসার পর 7 বছর অতিবাহিত হয়। 1727 সাল, এই 7 বছরে নবাব আলীবর্দী খান তোমার হচ্ছে কি নানানভাবে তার যোগ্যতার প্রমাণ রাখেন, এবং নানানভাবে তোমার যোগ্যতার যে তোমার প্রমাণ রেখেছেন সেই প্রমাণ রাখার কারণে দেখা যায় যে তাকে আলীবর্দী নামক একটি উপাধি দেওয়া হয়, এবং রাজমহলে ফৌজদার মানে সুজাউদ্দিনের যে রাজমহল সেই রাজমহলের ফৌজদার বা জেনারেল পদে তাকে আসলে ভূষিত করা হয়। তার মানে আলীবর্দী খান আসলো তার যে তোমার নিজস্ব হইল গিয়ে কাজের দক্ষতা, কর্ম নিপুণতা, এগুলো দেখানোর মাধ্যমে তিনি আসলে কি হলেন, রাজমহলের ফৌজদার বা জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হলেন। এবং শুধুমাত্র তাই না, এর 5 বছরের মধ্যেই তিনি একটা ম্যাগনিফিসেন্ট কাজ করে ফেলেন। সেটা হচ্ছে তিনি বিহারের, বর্তমানে আমরা বিহার বলি না, যে বিহার অঞ্চলটা রয়েছে, বিহারের নায়েবে সুবা বা বিহারের প্রধান, বিহার যদি একটা জেলা হয় তিনি সেই জেলার প্রশাসক, ফর অ্যান এক্সাম্পল তিনি বিহারের একজন শাসনকর্তা হয়ে যান। এবং কখন শাসনকর্তা হন, যখন সুজাউদ্দিন খান, যেই সুজাউদ্দিন খানের পারিষদ বা যে পরিষদটি রয়েছে সেই পরিষদে তিনি জয়েন করেন, এবং সেখান থেকে কিন্তু আলটিমেটলি সুজাউদ্দিন খান যখন নবাব হন বাংলার, সুন্দর মতো আমাদের যে এই কি বলে আলীবর্দী খান রয়েছেন, আলীবর্দী খানকে বিহারের প্রধান করে ফেলেন। ঠিক আছে, এটা কত সালের ঘটনা, 1733 সালের দিককার একটা ঘটনা। এরপর 1739 সালে তোমার বাংলার নতুন নবাব হন সরফরাজ খাঁ। সরফরাজ খাঁ কে ছিলেন? সরফরাজ খাঁ ছিলেন সুজাউদ্দিনের পুত্র। সরফরাজ খাঁ ছিলেন সুজাউদ্দিনের পুত্র। বাট 1740 সাল নাগাদ একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে দিল্লির রাজদরবার, এবং দিল্লির রাজদরবারে এই আলীবর্দী খানের অনেকগুলো বন্ধু ছিল, তাদের প্ররোচনায় এবং আলীবর্দী খান ততদিনে এত বেশি ফেমাস হয়ে উঠে, তার বাহিনী এত বেশি শক্তিশালী হয়ে উঠে, তার কারণে দেখা যায় যে সম্পূর্ণ জায়গা থেকে আলীবর্দী খান আসলে সরফরাজ খানের এগেইনস্টে তোমার যুদ্ধ ঘোষণা করে, এবং সেই জায়গা থেকে তোমার সরফরাজ খানকে সে হত্যা করে। এবং এই হত্যা করার কারণে পরবর্তী আলীবর্দী খান 1740 সালে ক্ষমতা গ্রহণ করেন, এবং 1756 সালে আলীবর্দী খানের মৃত্যুর পরে নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় বসেন। আমি যদি এবার এই সম্পূর্ণ জায়গাটাতে আসি, সেটা হচ্ছে আমরা ফার্স্টে এখান থেকে স্টার্ট করব। মুর্শিদ কুলি খাঁ ছিল বাংলার নবাব। মুর্শিদ কুলি খাঁ ছিল বাংলার নবাব। ঠিক আছে, মুর্শিদ কুলি খাঁর আমলে মুর্শিদ কুলি খাঁর যে তোমার সভা ছিল, তার যে হলো তোমার সংসদ ছিল, সেখানকার একজন আমাত্য ছিলেন হলো সুজাউদ্দিন। ঠিক আছে, 1733 সালে মুর্শিদ কুলি খাঁর সাধারণ মৃত্যু হয়, লোকটা মরে গেছে। মরে যাওয়ার পরে সুজাউদ্দিন হয়ে যায় হচ্ছে গিয়ে বাংলার নবাব। এর মধ্যে তুরস্ক থেকে এক লোক আসছে, যে লোকের নাম হচ্ছে গিয়ে আলীবর্দী। এই যে জনাব আলীবর্দী রয়েছেন, আলীবর্দী আবার সুজাউদ্দিন খানের খুবই প্রিয় বান্দা। ঠিক আছে, খুবই প্রিয় একজন ব্যক্তি। ওকে, অ্যান্ড যখন সুজাউদ্দিন খান নবাব হয়, তখন আলীবর্দী খানকে বিহারের দায়িত্ব প্রদান করা হয়। আলীবর্দী খানকে তখন বিহারের দায়িত্ব প্রদান করা হয়। বিহারের দায়িত্ব যখন আলীবর্দী খান নেয়, তখন আসলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে তোমার বিহারের দায়িত্ব নেওয়ার পরে আলীবর্দী খান অনেক বেশি তোমার ফেমাস হয়ে যায়, এবং তার যে শক্তি সামর্থ্য রয়েছে সেই শক্তি সামর্থ্যগুলো আসলে তিনি আরো বেশি প্রকাশ করতে থাকেন। ঠিক আছে, এবং এরকম একটা জায়গা থেকে সুজাউদ্দিন খানের যখন মৃত্যু হওয়ার পরে সুজাউদ্দিনের
সুজাউদ্দিনের ছেলে সরফরাজ খান দায়িত্ব গ্রহণ করলেও বা সরফরাজ খান বাংলার সিংহাসনে বসলেও চারদিকে আলীবর্দী খানের জয় জয়কার ছিল। তাই আলীবর্দী খান তোমার সরফরাজ খানকে হত্যা করে সে বাংলার সিংহাসনে বসে এবং বাংলার সিংহাসনে বসার পরে 1756 সালে সে যখন মারা যায় আলীবর্দী খান নবাব সিরাজউদ্দৌলাকে দায়িত্ব দেয় এবং নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসে এবং ব্রিটিশরা তাকে হত্যা করার মাধ্যমে দেখা যায় যে দিন শেষে বাংলার স্বাধীনতা হরণ করে নেয়। আচ্ছা, আমি কিন্তু অনেক সুন্দরভাবে ফুল হিস্ট্রিটা তোমাদেরকে বললাম। হিস্ট্রিটাকে তোমরা বুঝতে পারছো? আচ্ছা, আমাত্ম মানে কিন্তু আমি বলেছি মন্ত্রী, আমাত্ম মানে হচ্ছে তোমার মন্ত্রী। ওকে, আচ্ছা, অটোমান তোমার একটা সাম্রাজ্যের নাম ছিল, আর কিছু না। অটোমান জাসরা সাম্রাজ্যের নাম ছিল। আচ্ছা, অ্যাপের স্টুডেন্টরা তোমরা অনেকেই বলছো বুঝতে একটু সমস্যা হচ্ছে, জিনিসগুলো তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগছে, একটু ক্লিয়ার করে বলো তো আমার কাছে। হ্যাঁ, আজকে আমি গুগল মিটে আসবো, আমি বলে দিব, লাস্টে বলে দিব। আচ্ছা, এই বাচ্চারা একটু বলো তো, আমি তোমাদের কয়েকজনের মানে কমেন্ট দেখে একটু প্যারা খেয়ে গেলাম, তোমরা কি আসলে বুঝতেছো না? মোগল শাসক আর আলীবর্দী এক না। আলীবর্দী খান ছিল বাংলার শাসক, আর মোগল শাসক ছিল তোমার সমগ্র ভারতবর্ষ জুড়ে শাসন করতেছিল। আলীবর্দী খান তোমার হচ্ছে তোমার বাংলা, বিহার এবং উড়িষ্যা শাসক ছিল। বিজিএস তো, বাট এই জিনিসগুলো জানলে ভালো হবে। আচ্ছা, আবিরা সুলতান জানি কি বললো? হ্যাঁ, ফেসবুকে লাইভ হচ্ছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, ডান 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 ডান। আচ্ছা, অনেকেরই তোমার আজকে একটু টেকনিক্যাল এরর হচ্ছে। ওকে, ঠিক আছে। সরফরাজ খানে কি হত্যা করে? তাহিয়া বলতে যে বললাম, সরফরাজ খানকে তোমার এই যে সিরাজ ভাই কি বলি আলীবর্দী ভাই হত্যা করছে। সরফরাজ খানে কি হত্যা করছে? আমাদের আলীবর্দী খান। সরফরাজ স্যারকে হত্যা করছে আলীবর্দী খান, ঠিক আছে। কারণ হচ্ছে তোমার নবাব সিরাজউদ্দৌলার পরবর্তী সময়তে দেখা যাচ্ছে যে তার যে নানার যে ব্লাড রয়েছে সে ব্লাড দিয়ে সেই যেহেতু তোমার সিংহাসন আহরণ করেন, তাই আলটিমেটলি তার বংশধরটা এখানে তোমার উল্লেখ করা হচ্ছে। আচ্ছা, অনেকে আজকে অ্যাপে প্রবলেম হচ্ছে, আমি জানি না অ্যাপের কারণটা অ্যাকচুয়ালি এমন কেন হইলো। ঠিক আছে, আচ্ছা শোনো, এই মানুষজন তোমাদের একটা কথাবার্তা বলি, যাদের যাদের অ্যাপে প্রবলেম হচ্ছে তারা একটু কাইন্ডলি আমাদের ফেসবুক গ্রুপে সুইচ করতে পারো। 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে তোমরা চাইলে সুইচ করতে পারো, ঠিক আছে? সেখানেও কিন্তু আমাদের ক্লাসটা হচ্ছে। যারা যারা হচ্ছে কি অ্যাপে আসো, অ্যাপে প্রবলেম হলে আজকের ক্লাসটা এই যে আমি অনেক টাইম অনেক কষ্ট করে বানাইছি, তোমরা যদি নাই বুঝতে পারো আমার তো তাহলে ক্লাসটা করানোর বৃথা। সমগ্র ভারতবর্ষকে শাসন করতো মোগল সাম্রাজ্য, ঠিক আছে? সেই মোগল সাম্রাজ্যে, আচ্ছা আমি খুব সিম্পল সোজা করে বলি, তোমার সমগ্র হচ্ছে কি তোমার বাংলাদেশকে শাসন করতেছে বর্তমান সরকার, ঠিক আছে? বর্তমান সরকারের একটা সাবসেক্টর আছে, সেটা হচ্ছে কি তোমার সাপোজ থেকে রাজশাহী বিভাগকে শাসন করতেছে রাজশাহী জেলা প্রশাসক। ঠিক সেম জিনিসটা এখানে হয়েছে, ভারতবর্ষে শাসন করতেছে মোগল সাম্রাজ্যের মানুষজন। এইটার একটা সাবসেট হচ্ছে বাংলা, বিহার এবং উড়িষ্যা, সেটার স্বাধীন নবাব হিসাবে ছিল নবাব সিরাজউদ্দৌলা। ওকে, যারা সরাসরি কেন্দ্রের সাথে অ্যাফিলিয়েটেড ছিল না বা কেন্দ্রের সাথে তোমার লিঙ্কড আপ ছিল না। ওকে, আচ্ছা, এই অনেকেরই অ্যাপের সমস্যা, অ্যাপ আপডেট করতে পারো নাম্বার 1, না হলে তোমার গ্রুপে সুইচ করে ভালো ক্লাস করতে পারবা। আচ্ছা, আমার তো বারবার বলছি, আমার তোমার হচ্ছে মন্ত্রী বা পারিষদ বর্গ। ওকে, ডান, এতটুকু তো মোটামুটি হলো কি আমরা শেষ করলাম। এবার আমরা আস্তে আস্তে আগাবো, নবাব সিরাজের যে এন্টার আমলটা রয়েছে এন্টার আমলটা নিয়ে কথাবার্তা বলবো। আমরা কি সবাই বুঝতে পারছি যে নবাব সিরাজ এখন কোথায় আসলো? নবাব সিরাজ আসলে তোমার ক্ষমতায় আসলো। এখন থেকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে যা যা আছে সেগুলোর ভিতরে আমরা প্রবেশ করব। এতক্ষণ মূলত ক্লাসের ফার্স্ট
তোমার অর্ধেক টাইম মানে ফার্স্ট হাফে আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা বুঝলাম, ঠিক আছে? আমাদের এন্ড থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা বলে ফেললাম। এবার আসো আমরা পরবর্তী যে টপিকগুলো রয়েছে পরবর্তী টপিকের দিকে যাই। নবাব সিরাজউদ্দৌলা 1756 সালে বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব হিসাবে সিংহাসনে বসেন। আচ্ছা, সরফরাজের পরে কি হবে? সিরাজউদ্দৌলা নবাব হলো। সরফরাজের পরে বেসিক্যালি নবাব হয় হচ্ছে কি আলীবর্দী খান, এবং আলীবর্দী খানের মৃত্যুর পরে সিরাজউদ্দৌলা নবাব হয়। বুঝছি? আচ্ছা, এগেইন ভাইয়া কোনটা আবার বলবো? আচ্ছা রিয়া, তোমার কমেন্ট পড়ছি। আচ্ছা, আজকের ক্লাসে কোনো কুইজ নেই, আজকের ক্লাসে পুরাটা জিনিস ভাই পড়বো আর কি। ওকে ডান। আমরা হচ্ছে গিয়ে এবার হলো স্টার্ট করি। তোমার হলো 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন। নবাব সিরাজউদ্দৌলা যখন 1756 সালে সিংহাসনে বসেন, আচ্ছা নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার সময় থেকে আমরা ক্লাসের বাকি অংশগুলো হলো কন্টিনিউ করব, বাট এই মুহূর্তে তোমার আজান দিচ্ছে, তাই নামাজ ব্রেক দিব আমি। নামাজ ব্রেক তোমার 10 মিনিট। তোমরা সবাই একটু মাইন্ড ফ্রেশ করে আসো, তারপর মেইন জায়গায় আমরা ঢুকবো। এই 10 মিনিট মানে 4টা 46 বাজে, 5টা 56-তে আমরা আবার ক্লাস শুরু করব। সরি, 4টা 56-তে ক্লাস শুরু করব। আচ্ছা, ক্লাসটা কিন্তু একটু পরে শেষ করব, তোমার 5টা 35-36 দিকে শেষ হবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, আলীবর্দী শাহের মৃত্যু হয়েছে। সবাই একটু তোমরা হলো কি নামাজটা পড়ে আসো, মাথা ঠান্ডা করে আসো, তারপর হলো কি আমরা বাহির পড়া শুরু করব। সিরাজউদ্দৌলা কতক্ষণ কত বছর ছিল, কত বছর হলো গিয়ে তোমার শাসন করে, সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। ওকে, আমি ঢাকা মহাখালী থেকে ক্লাস নিচ্ছি, ডক্টর খোরশেদ আলম এখানে এই মুহূর্তে আজান দিচ্ছে, তাই তোমাদের নামাজের ব্রেক দিলাম, আসরের নামাজের ব্রেক। 4টা 56-তে আবার সবাই শুরু করব। আজান দিচ্ছে, আজানের কারণে নামাজ ব্রেক দিচ্ছি। দহিত্র মানে হলো নাতি। ওকে।
হ্যালো হ্যালো স্টুডেন্টস, চলে আসছি। আরে কোথায় আর, চলে আসছি তোমাদের মাঝে। ব্রেক শেষ, সোনার বাংলাদেশ চলে আসছি। ওকে স্টুডেন্টস, সো আসো আমরা আমাদের আজকে যে ক্লাসটা রয়েছে ক্লাসটা আবার শুরু করে ফেলি। আচ্ছা, তো আমাদের ক্লাসের আমি যে জায়গায় ছিলাম 1756 সাল পর্যন্ত, যেখানে আসলে নবাব সিরাজউদ্দৌলা কি করেন, নবাব সিরাজউদ্দৌলা মূলত শাসনভার গ্রহণ করেন। এই যে শাসনভার গ্রহণের যে জায়গাটা, এই বিষয়টা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছিল। এবার আসুন, একজন মানুষ সিংহাসনে আহরণ করছে, আহরণ করার পরে আমরা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের কথা চিন্তা করি, বাট সিরাজ ভাইয়ের ক্ষেত্রে বিষয়টা অ্যাকচুয়ালি এমন হয়নি। বরঞ্চ নবাব সিরাজউদ্দৌলার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি, তার অনেক বেশি শত্রু ছিল। এখানে মোটামুটি সকল শত্রুদের লিস্ট দেওয়া আছে, তোমরা হচ্ছে গিয়ে সকল ব্যাপারে ব্যাখ্যা করতেছি, একটা একটা করে ব্যাখ্যা করব। ওকে, এখানে দেখো তোমাদের অনেক হয়তো নামগুলো না পড়তে পারো, তাই আমি হচ্ছে গিয়ে কি বলে প্রত্যেকের নাম বলে দিচ্ছি। প্রথমত নবাব সিরাজউদ্দৌলার প্রথম যে শত্রু, এটা হচ্ছে কি মীর জাফর আলী খান। মীর জাফর আলী খান কে ছিলেন? মীর জাফর আলী খান ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। ঠিক আছে, মীর জাফর আলী খান ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি, এবং প্রধান সেনাপতি হওয়া সত্ত্বেও যার কাছে নবাব সিরাজের এন্টায়ার যে তোমার আর্মি রয়েছে, সেই এন্টায়ার আর্মির পাওয়ার হইল গিয়ে মীর জাফরের কাছে। সেই মীর জাফর পলাশির যুদ্ধে একজন পুতুলের মতো অভিনয় করছে, পুতুলের মতো একজন কাজ করছে। সে তার এন্টায়ার যে তোমার বাহিনীটা রয়েছে, বাহিনীকে জাস্ট বসায় রাখছে, কোনো কাজ করে নাই। এই ছিল মীর জাফর। ঘসিটি বেগম, আমি এখন কয়েকজনকে একটু মার্ক করব, ঠিক আছে? এর মধ্যে একজন হচ্ছে তোমার ঘসিটি বেগম, একজন হলো গিয়ে ঘসিটি বেগম, এই থেকে হলো গিয়ে তোমার মোহাম্মদী বেগ, এবং এই থেকে হলো গিয়ে ইয়া লুৎফু খাঁ। এই তিনের গায়ে মার্ক করলাম। কেন মার্ক করলাম পরে বলি। ঘসিটি বেগম, এই যে ঘসিটি বেগম, জানো ঘসিটি বেগমকে নবাব সিরাজউদ্দৌলার আপন খালা। ভাই, নবাব সিরাজউদ্দৌলার আপন খালা ঘসিটি বেগম কি করছে? ঘসিটি বেগম নবাবকে পছন্দ করতো না, তার কারণ ঘসিটি বেগমের একটা পালক সন্তান ছিল, পালক পুত্র সন্তান ছিল। সেই পালক পুত্র সন্তানকে ঘসিটি বেগম চাইছিল সিংহাসনে বসাইতে, বাট আলীবর্দী দাবস এই মানুষটা বলছে যে না, আমি তাকে বসাবো না। তাহলে কাকে বসাবো? আমি বসাবো হচ্ছে কি সিরাজউদ্দৌলাকে। তাই ঘসিটি বেগম নবাব সিরাজের উপরে চাতা ছিল। গেল। এরপরে আসে দ্য ক্লাইভ। দ্য ক্লাইভ এইটা বাংলার ইতিহাসে, ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি ধূর্ত, সবচেয়ে বেশি চালাক, সবচেয়ে বেশি লোভী এবং সবচেয়ে বেশি হিংস্র একজন মানুষ ছিল দ্য ক্লাইভ। ওকে, এই যে তোমার ক্লাইভ, ক্লাইভ কি করছে? ক্লাইভ তো শুরু থেকেই নওয়াজ সিরাজের এগেনস্টে ছিল, এবং শুধুমাত্র যে এগেনস্ট ছিল তাই না, সে নানানভাবে নানান রকম ছল ছাতুরির আশ্রয় নিছে। ক্লাইভ কোন ধরনের শেয়ারা পাবলিক আমি তোমাদেরকে হলো বলি। তোমার এই যতগুলো মানুষ রয়েছে তার মধ্যে উমিচাঁদ খুবই ধনকুবের বা ধনাঢ্য একজন ব্যক্তি ছিল। তার অর্থ সম্পদের প্রতি অনেক লোভ ছিল। এখন উমিচাঁদ হলো, যখন উমিচাঁদ, মীর জাফর, ক্লাইভ, রায়দুর্লভ সবাই মিলে যখন নবাবের এগেইনস্টে ষড়যন্ত্র করতেছে, তখন সবাই ভাগ বাটোয়ারা করতেছে কে কি পাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মীর জাফরকে বলা হয় তোমার ইয়ার পরে নবাব যখন ক্ষমতা থেকে চলে যাবে, ক্ষমতা থেকে সরাই ফেলে তাকে দিবে বাংলার মসনদ, বাংলার মসনদটা তাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা মীর জাফরের উপর হুকুম। রায়দুল্লভকে মোস্ট প্রবলি প্রধান সেনাপতি করা হবে, রাজবল্লভকে তোমার রাজবল্লভকে প্রধান সেনাপতি মোস্ট প্রবলি করা হবে। আর উমিচাঁদ বলে ভাই আমার অত কিছু চাই না, আমাকে 20 লক্ষ টাকা দিও। তো ক্লাইভ ভাবে যে ভাই আমি তো ফুল রাজকোষাগার লুট করে ওরে যদি 20 লাখ টাকা দিয়ে দিই তাহলে আমার থাকে কি? কিছু তো থাকে না। তখনকার সময় 20 লাখ টাকা বর্তমান 2000 কোটি টাকার সমান।
তো ঠিক আছে, ক্লাইভ তখন যে কাজটা করে, একটা দলিল করে, ঠিক আছে। এই যে তোমার হলো গিয়ে দলিল করে, সে দলিলে লেখা থাকে কে কি পাবে, কে কি করতেছে না করতেছে। ওই দলিলের মধ্যে ক্লাইভ দুইটা কপি বানায়, একটা জাল একটা সঠিক। জাল কপিতে তোমার সকলের সাইন নেয়, উমিচাঁদেরও সাইন নেয়। যে জাল কপিতে লেখা ছিল নবাব যদি হচ্ছে গিয়ে তোমার মারা যায়, নবাবকে যদি সরায় ফেলা হয়, তাহলে উমিচাঁদ 20 লক্ষ টাকা পাবে। উমিচাঁদ তো খুশি, আমি 20 লক্ষ টাকা পাবো, কি মজা কি মজা। বাট প্রবলেমটা এটাই হয়, যখন নবাবকে হারানো হয়, উমিচাঁদকে আর জাল যেই তোমার দলিলটা আছে ওই দলিলটাই দেখানো হয় না, মানে ওই দলিলটা দেখানো হয় না, আসলটা দেখানো হয়। যে আসলটাতে তোমার যে কি বলে উমিচাঁদের জন্য যে 20 লক্ষ টাকা বরাদ্দ করা ছিল, সেই 20 লক্ষ টাকা আসলে এই যে উমিচাঁদের জন্য যে বরাদ্দ করা 20 লক্ষ টাকা, সেটা ওকে আর দেয়া হয় না। দেখো, ক্লাইভ এমনই চালাকের চালাক ভাই, এমনই শয়তানের শয়তান, সে টাকা যাতে উমিচাঁদকে না দেওয়া লাগে, যে উমিচাঁদ এত হলো গিয়ে ওদেরকে হেল্প আউট করলো, সে উমিচাঁদকে একদম সে ধ্বংস করে দিল। এবং পরবর্তীতে 20 লক্ষ টাকার শোকে উমিচাঁদ প্রায় অর্ধপাগল হয়ে যায়। এই হচ্ছে কি দা ক্লাইভ। ক্লাইভকে পড়াইতে পড়াইতে উমিচাঁদকেও পড়ায় ফেলছে। এরপর আসে ওয়াটসন। ওয়াটসন বেসিক্যালি ছিল একজন তোমার সার্জন বা ডক্টর। সে আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডক্টর ছিল, বাট সময়ের পরিবর্তনে সময়ের পরিবর্তনে এবং হচ্ছে কি নানান প্রয়োজনে তাকে আসলে রাজনীতি ব্যবসা এখানে যুক্ত হতে হয়েছিল। এরপর আসে গভর্নর ড্রেক। ড্রেক হলো ওই সময় কলকাতা দুর্গের আসলে গভর্নর ছিল, বা এই যে তোমার এরিয়াটা ছিল এখানকার গভর্নর ছিলেন, ঠিক আছে। এবং সেও কিন্তু নবাব সিরাজউদ্দৌলার পতন চাচ্ছিল, এই বিষয়টার মধ্যে এখানে বলা হয়। মানিক চাঁদ, এই লোকটা অসভ্যর অসভ্য। কেমনে? মানিক চাঁদকে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা জয় করার পরে কলকাতার দেওয়ান নিযুক্ত করে। মানে তোমরা কি বুঝতেছো, বাংলা বিহার উড়িষ্যা তিনটা তোমার হচ্ছে কি জায়গা, তিন জায়গার মধ্যে কলকাতা দ্য মেইন বিজনেস হাব, মূল বাণিজ্য কুঠির ছিল কলকাতা। সেই কলকাতার দেওয়ান বা কলকাতার শাসক হিসেবে তোমার নিয়োগ করে। কাকে শাসক হিসেবে নিয়োগ করে? মানিক চাঁদ ভাইকে। মানিক চাঁদ কলকাতার শাসক হয়ে, নবাব ওরে কলকাতার শাসক বানাইছে, ভরসা মানে একজন ব্যক্তি। সে মুর্শিদাবাদ ছিল রাজধানী, মুর্শিদাবাদ চলে গেছে। এরপর মানিক চাঁদ কি করে, এই যে ক্লাইভ ওয়াটসন আর ক্লাইভ কি চিঠি লেখে যে ভাই, আমি তো এখন কলকাতার শাসক, কলকাতাতে আমাদের কি ব্যবসা করতে হবে করো, বাট আমারে বিনিময়ে তুমি এত টাকা দাও। আরে আজব, নবাব সিরাজউদ্দৌলা এত ভরসা করে মানিক চাঁদকে কলকাতার মতো গুরুত্বপূর্ণ এলাকায় শাসন ব্যবস্থা দিল। মানিক চাঁদ বলতেছে, আচ্ছা ক্লাইভ ভাই তোমাদের কাছে তো কোম্পানির অনেক টাকা আছে, পাউন্ড ডলার আছে, একটা কাজ করো ভাই, আমি তোমাকে সাহায্য করি, তুমি আমাকে টাকা পয়সা দাও, ঘুষ টুস দাও, আমি ওইটা খেয়ে চুপচাপ থাকি, নবাব বনে আমি সামলাই নিব। আর এদিকে মানিক চাঁদ কিন্তু আসলে নবাব সিরাজউদ্দৌলা তারপরে যে বিশ্বাসটা করছিল, সেই বিশ্বাসের মান রাখতে পারে না। এরপরে জগৎ শেঠ নিয়ে আসলে এমন কিছু বলার নেই। জগৎ শেঠ অন্যান্যদের মতো তোমার জেনারেলি হলো কথা বিশ্বাসঘাতকতা করছে, নানা রকম ইনফরমেশন হচ্ছে তোমার ইনফরমেশন, নবাবের গোপন ইনফরমেশন হলোকে দিত। এরপরে আসে হলো মিরন। মিরন হচ্ছে মীর জাফর আলী খান। মীর জাফর আলী খানের তোমার পুত্র ছিল। এই মিরনের প্রবলেম ছিল দুইটা। নাম্বার ওয়ান, সে আসলে অদূর ভবিষ্যতে নবাব হওয়ার স্বপ্ন দেখত। নাম্বার টু, মিরনের নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নিসার প্রতি কুদৃষ্ট ছিল, ঠিক আছে। তো এইরকম একটা কারণে মিরনও নবাব সিরাজউদ্দৌলাকে দেখতে পারতো না। অ্যান্ড মিরনের একটা খুব বদ অভ্যাস ছিল, সে হলো তোমার মাতাল ছিল নাম্বার ওয়ান। নাম্বার টু হতে সে জুয়া, নারী এগুলোতে আসক্ত ছিল। তাই নবাবের যে ভুলটা ছিল, নবাব মিরনকে কাউন্ট করতো না। আর যাবতীয় যে তোমার ষড়যন্ত্র দুই জায়গায় ঘটতো, এক ঘষিটি বসার প্রাসাদে, দুই কি বলে, দুই হচ্ছে মিরনের প্রাসাদে।
অ্যাপের একজন মানুষ বলতেছে আমার নামটা ভুলে গেছে, হায় হায় আমার কিছু বলার নেই। ঠিক আছে, এরপরে আসি, রাজবল্লভ ধোকা দিছে। মোহাম্মদী বেগ ভাই, মোহাম্মদী বেগের যে তোমার স্টোরি, এই স্টোরিটা ভাই মানে বলার মতো না। মোহাম্মদী বেগ তোমার নবাব সিরাজউদ্দৌলার মা বাবার কাছে অনেক বেশি হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে, আদরের ছিল। ঠিক আছে, অনেক আদরের ছিল মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ যদিও নওয়াব সিরাজউদ্দৌলা রক্তের সম্পর্কে কোনো আত্মীয় না, বাট 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 তাকে নওয়াব সিরাজউদ্দৌলার মা বাবা জৈনুদ্দিন এবং আমিনা অনেক স্নেহ করত। এতটাই স্নেহ করতো যেটা বললে মানে পুত্রের সমান স্নেহ করতো, এরকম একটা অবস্থা। কিন্তু আলটিমেটলি হোয়াট উই ক্যান সি, দিন শেষে মোহাম্মদী বেগ 10,000 টাকার বিনিময়ে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে, এবং শুধু হত্যা করে তা না, খঞ্জর বা চাকু দিয়ে কোপায় কোপায় হত্যা করে। খুবই নৃশংসভাবে মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। এবং হত্যার আগ মুহূর্তে নবাব সিরাজউদ্দৌলা যখন বুঝে গেছে তাকে এই মোহাম্মদী বেগই হত্যা করবে, তখন সিরাজউদ্দৌলা মোহাম্মদী বেগকে বলছিল, মোহাম্মদী বেগ তুমি তো আমাকে হত্যা করতে আসছো, মানলাম, কিন্তু আমি যেহেতু একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, একজন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা হিসাবে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতে দাও। মোহাম্মদী বেগের কাছে নবাব সিরাজউদ্দৌলার সেই মিনতে ছিল, বাট কিসের কি, টাকা পাইছে, কিনে নিছে, ডান। তারপর মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে শেষ 2 রাকাত যে নফল নামাজ পড়ার ইচ্ছা বা বাসনা প্রকাশ করছিল সেটা রাখে না, সিরাজউদ্দৌলাকে মাটিতে ফেলে পিঠে বারংবার খঞ্জর দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করে ফেলে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নবাব সিরাজউদ্দৌলা তার শেষ ইচ্ছা মহান আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা বা তার উদ্দেশ্যে কোনো মোনাজাত করে কিছু চাওয়া, সেটা সে চাইতে পারে না। এটাই। এরপর আসে রায়দুল্লভ, এও একজন হলো বিশ্বাসঘাতক, বলার কিছু নাই। ইয়ার লুৎফু খাঁ বড় আজব একটা মানুষ। মানে আমাদের সোসাইটিতে কি হয়, আমাদের সোসাইটিতে কি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পরিবারে ছেলে থাকে, মেয়ে থাকে। একটা পরিবারে যখন একটা মেয়ে সন্তান থাকে, মেয়ে সন্তানরা ধীরে ধীরে বড় হয়, পড়াশোনা শেষ করে, তোমার হচ্ছে চাকরি বাকরি করতেছে, বাট দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর তাকে হলে কি বিয়ে দেওয়া হয়। এবং যখন বিয়ে দেওয়া হয় তোমার হচ্ছে গিয়ে মানে কি বলে, বাবারা, মেয়ের যে বাবারা থাকে, মেয়ের প্রতি তো অগাধ ভালোবাসা প্রকাশ করে। মেয়ের যে কোনো বিয়ে পরবর্তী সময়তে মেয়ের জীবনে যখন যদি কোনো প্রবলেম আসে, অনেক বড় যদি কোনো সমস্যা আসে, সবার আগে কিন্তু মেয়ের বাবারাই এগিয়ে আসে। মিস্টার ইয়ার লুৎফু খাঁ বড়ই আজীব এক চিড়িয়া ছিল। এই লোকটার কন্যা লুৎফুন্নিসার সাথে বেসিক্যালি নওয়াব সিরাজউদ্দৌলার বিয়ে হয়েছিল। ইয়া লুৎফু খাঁ অ্যাপারেন্টলি নওয়াব সিরাজের শ্বশুর ছিলেন, বাট 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 ইয়া লুৎফু খাঁ মীর জাফরের নির্দেশে নওয়াব সিরাজের এগেইনস্টে কাজ করে, নাম্বার 1। নাম্বার 2, পলাশির যুদ্ধে সে তার সেনাবাহিনী কাজে লাগায় না। নাম্বার 3, পলাশির যুদ্ধ থেকে যখন তোমার হলো নবাব মুর্শিদাবাদে আসে, মুর্শিদাবাদে এসে সে যখন পুনরায় আর্মি তৈরি করতে চায়, ইয়া লুৎফু খাঁ তখন বলে আমার কাছে কিছু সৈন্য আছে, আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি আমার মতো করে আর্মি তৈরি করে তোমার কাছে আসতেছি। নওয়াব সিরাজ যখন রাজ্যের কোষাগার উন্মুক্ত করে দেয়, তখন ইয়া লুৎফু খাঁ তার মেয়ে লুৎফুন্নেসার কথা ভুলে, তার জামাতা নওয়াব সিরাজউদ্দৌলার কথা ভুলে নবাবের রাজকোষাগার থেকে অর্থ লুট করে পালিয়ে যায়। এই ছিল আমাদের ইয়া লুৎফু খাঁয়ের ব্যাপারটা। সো এখানে আমি কয়েকজনকে হলো দাগিয়েছিলাম। 1 ঘসিটি বেগম, 2 মোহাম্মদী বেগ, 3 ইয়া লুৎফু খাঁ। বলতে গেলে এই 3 জন নবাবের পরিবারের কোনো না কোনো অংশ ছিল। একজন খালা, একজন শ্বশুর, একজনকে হচ্ছে তোমার নবাবের যে মা বাবা আছে পালছে, পালক ভাই বলতে পারো। এই 3 জনও নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে। নবাবের সাথে শেষ পর্যন্ত ছিল 2 জন ব্যক্তি, 1 তার মা আমিনা বেগম, 2 তার স্ত্রী লুৎফুন্নিসা।
বাট মৃত্যুর প্রাককালে নবাব ছিলেন সম্পূর্ণ একা। এই যে একজন যে বললো, তুরহান বলল একজন নবাব 13 জন শত্রু, দ্যাটস দ্য ফ্যাক্টর। নবাব ছিল একটা, শত্রু ছিল তোমার 13টার উপর। নবাবের মৃত্যুর পরে নবাবের স্ত্রী তোমার অ্যাকচুয়ালি তাকে অনেকদিন হলো আটক করে রাখা হয়েছিল, তারপর খুব সম্ভবত বন্দি অবস্থায় সে মৃত্যুবরণ করে। আচ্ছা গেল। আচ্ছা না সরি, আমি এখানে ভুলে ইয়ার লুৎফু খা লিখছি, আমি আসলে মির্জা ইরিচ খা লিখতে নিয়েছিলাম, সরি সরি সরি, এটা মির্জা ইরিচ খা হবে। আচ্ছা দাঁড়া একটা সেকেন্ড, আমি এটা ভালো করে লিখি। মির্জা ইরিচ খা, আমি আসলে কাউন্টিং একটু ভুল করছিলাম। টোটাল এক নবাব, এক নবাব 14 শত্রু, ঠিক আছে। ইয়ার লুৎফু খা হচ্ছে তোমার নবাবের সময় যখন হচ্ছে যুদ্ধের ময়দানে ছিল, সে যুদ্ধের ময়দানে তোমার হলো গিয়ে কি বলে সৈন্য ডিপ্লয় করে নাই, সৈন্য হলো কি ইউজ করে নাই, ঠিক আছে। ক্লাইভের ব্যাপারটা হলো গিয়ে, আচ্ছা নবাবের মায়ের ঘটনা পরের খুঁজে পাওয়া যায়নি। ক্লাইভের ব্যাপারটা যদি আবার বলি, ক্লাইভ কে ছিল? ক্লাইভ ছিল তোমার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার, ঠিক আছে। বা সে অত্যন্ত ধূর্ত ছিল এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে তোমার কিভাবে বাংলাতে বিজনেস বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে সে অনেক বেশি হলেও চিন্তা ভাবনা করতো এবং সে আসলে নবাব সিরাজউদ্দৌলাকে হটিয়ে বাংলার শাসনভার নিতে চাচ্ছিল। তাও সে শাসনভার না, বেসিক্যালি তার একজন পোষ্য থাকবে মীর জাফর টাইপের, যে মীর জাফর বেসিক্যালি শাসনভার নিবে এবং সেই মীর জাফরকে তোমার হলো কি বলো এটাকে কন্ট্রোল করবে। হ্যাঁ, মির্জা ইরিচ খান হবে তোমার হলো ইয়ার লুৎফু খা, বেসিক্যালি শ্বশুর না, স্লিপ অফ টাং। মির্জা ইরিচ খা হচ্ছে তোমার শ্বশুর ছিলেন এবং ইয়ার লুৎফু খা নবাবের একজন সেনাপতি ছিল, যে বেসিক্যালি ওই মীর জাফর সৈন্য চালায় না, আমি ওই সৈন্য চালাবো না। গেল, ঠিক আছে, ডান। এতটুকু ছিল মোটামুটি আমাদের সিরাজের যে শত্রু। ওকে, ইয়ার লুৎফু খা, ইয়ার লুৎফু খা হচ্ছে না নবাব সিরাজের একজন, অন্যান্য যে সেনাপতি রয়েছেন ওইরকমই একজন সেনাপতি ছিলেন, বুঝতে পারছো মিম? ওকে ডান। এবার আমরা নবাব সিরাজের যে আমলে বেশ কিছু কাজ হয়েছে সে কাজগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এতটুকু যে আমরা পড়ালাম সবাইকে ক্লিয়ার? ক্লাসের 20 মিনিটের মতো সময় বাকি রয়েছে, আমরা এখন 3টা গুরুত্বপূর্ণ বিষয় পড়বো। এতটুকু যে আমরা নবাব সিরাজ অ্যাকচুয়ালি কোনো উত্তরসূরি থাকতেই পারে না, বিকজ সে তো মাত্র 1 বছর শাসনে ছিল। আচ্ছা ওকে, নবাব সিরাজউদ্দৌলার আমার জানা মতে জোহরা নামে এক কন্যা ছিল। নবাবের মৃত্যুর পরে তার খুবই করুণ পরিণতি হয়েছিল, এই ব্যাপারটা নিয়ে ইতিহাসে ওভাবে স্পষ্ট করে কিছু লেখা নাই। ওকে, মতিঝিল প্রাসাদ অধিকার ও কাশিম বাজার দুর্গ, এইখানে আমি যতটুকু জায়গা হলো লাল কালিতে মার্ক করলাম, এটা ছিল মতিঝিল প্রাসাদ এবং এই জায়গাটা ছিল তোমার মতিঝিল প্রাসাদের পাশে একটা মসজিদ, মতিঝিল প্রাসাদ মসজিদ। ওকে, অ্যান্ড মতিঝিল প্রাসাদটা কার ছিল জানো? ঘসিটি বেগমের। ঘসিটি বেগমের এই প্রাসাদেই নবাব সিরাজের এগেনস্টে যাবতীয় তোমার কি হতো ষড়যন্ত্রগুলো রচনা করা হতো। ফর এন এক্সাম্পল, এই যে এখানে মোটামুটি একজন সুন্দরী যে মহিলাকে দেখতে পাচ্ছ, এই বান্দাই ছিল মিস্টার ঘসিটি বেগম, ঠিক আছে। এই নবাবের পরে হচ্ছে মীর জাফর নবাব হয় বলবো, এই বান্দা ছিল হচ্ছে কি তোমার মিস্টার ঘসিটি বেগম। যদিও দেখতে সুন্দর মোটামুটি ভালো ছিল, বাট আলটিমেটলি তার মতো কুচুকরি নারী এই জায়গা থেকে হলো গিয়ে আর ছিল না। আসো আগাই। সিরাজউদ্দৌলা যখন শিকাশের আহরণ করেন তখন কলকাতা ইংরেজদের প্রতাপ ধীরে ধীরে বাড়তে থাকে। তিনি তাদেরকে দমন করার জন্য কাশিম বাজারে কুঠিয়াল ওয়াটসনকে কলকাতার দুর্গ প্রাচীর ভেঙে ফেলতে এবং ভবিষ্যৎ নবাবের পূর্ব বা অনুমতি ছাড়া এ ধরনের কাজ করার নির্দেশ দেন। বেসিক্যালি আমাদের যে
তোমার কি বলে, আমাদের যে তোমার নবাব ছিল, নবাব সিংহাসন আহরণ করার পরেই কলকাতায় ইংরেজদের একটা দুর্গ ছিল, যে দুর্গটার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। ঠিক আছে, কলকাতায় ইংরেজদের একটা দুর্গ ছিল, সেই দুর্গটার নাম কি বাবারা বল একটু আমার সাথে? ফোর্ট উইলিয়াম দুর্গ। ঠিক আছে, এই ফোর্ট উইলিয়াম দুর্গে নবাব সিরাজউদ্দৌলা আক্রমণ করে, যেটা তোমাদের পাঠ্য বইয়ের একদম শুরুর দিকেই বলা হচ্ছে। এবং ফোর্ট উইলিয়াম দুর্গ এই জন্য আক্রমণ করে কারণ ইংরেজরা নবাবের পারমিশন ছাড়াই নানানভাবে হলো গিয়ে নানান, আমি যেটা হলো কি বলতেছিলাম, ফোর্ট উইলিয়াম যে দুর্গটা রয়েছে, ফোর্ট উইলিয়াম দুর্গে যখন ইংরেজরা হলো কি ছিল, ফোর্ট উইলিয়াম দুর্গে থেকে ইংরেজরা সম্পূর্ণ ব্যবসাগুলো পরিচালনা করত। এবং ব্যবসা পরিচালনা করতে গিয়ে ওরা লোকাল মানুষদের উপর নানান রকম অত্যাচার করত। এই জিনিসটা যখন নবাবের কানে যায়, নবাব তখন কি করে জানো, সুন্দর মতো ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ করে এবং সে ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করে ফেলে। সিরাজউদ্দৌলা এই জয়ের পরবর্তী সময়তে বুঝতে পারে যে ব্রিটিশ সিংহ এর পাশাপাশি তার প্রাসাদ ষড়যন্ত্র বা গৃহবিবাদ অনেক বড় একটা প্রবলেম সৃষ্টি করবে। তার মানে এক বাক্যে যদি হলো গিয়ে বলি, সিরাজউদ্দৌলার সামনে তখন চ্যালেঞ্জ ছিল দুইটা। নাম্বার 1 ব্রিটিশদের আধিপত্য বিস্তার, নাম্বার 2 তার প্রাসাদ ষড়যন্ত্র বা সিভিল ওয়ার, যেটা বা তোমার নিজের ঘরের মধ্যে যে ষড়যন্ত্রগুলা, সেগুলো নিয়ে মূলত এখানে কথাবার্তা বলা হচ্ছে। এবং এই জন্যই সে যে কাজটা করে, মতিঝিল প্রাসাদ অধিকার করে ফেলে। তার কারণ সিরাজ গোপন সূত্রে খবর পেয়েছিল এই যে মিস্টার ঘোষিটি বেগম আছে আর মিসেস ঘোষিটি বেগম আছে, হোয়াট এভার ইট ইজ, এই ঘোষিটি বেগমের যে প্রাসাদ রয়েছে মতিঝিল প্রাসাদ, সেই মতিঝিল প্রাসাদে যাবতীয় ষড়যন্ত্র রচিত হয়। তাই সে সুন্দর মতো মতিঝিল প্রাসাদটাকে হলো অবরোধ করে ফেলে এবং ঘোষিটি বেগমকে মুর্শিদাবাদে নবাব সিরাজের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদে স্থানান্তর করে নজরবন্দি করে। ঠিক আছে, এবং শুধুমাত্র তাই না, এই নজরবন্দি করার মাধ্যমে ঘোষিটি বেগম যাতে কোনো প্রকার উচ্চবাচ্য না করতে পারে সেই বিষয়টাও তিনি আসলে নিশ্চিত করেন। এরপর দেখি 27 মে 1756 সেনাবাহিনী কাশিমবাজার দুর্গ অবরোধ করেন। তিনি কাশিমবাজার দুর্গের কুঠিয়াল ওয়াটসনকে দরবারে হাজির হয়ে তার নির্দেশ যথাযথ পালন করার জন্য অঙ্গীকারপত্র লিখতে বলেন। ওয়াটসন এই অঙ্গীকারপত্র লিখতে বাধ্য হন। বাচ্চারা এখানে কি বোঝানো হচ্ছে, এতটুকু তো গেল হলো আমার মতিঝিল প্রাসাদ। এরপরে এই প্যারাটুকুর কথা বলতেছি, কাশিমবাজার দুর্গ, ইংরেজদের দুর্গ ছিল অনেকগুলো, এর মধ্যে একটা ফোর্ট উইলিয়াম, একটা কাশিমবাজারে অবস্থিত। সেই কাশিমবাজার দুর্গের প্রধান ছিল তোমার হলো গিয়ে ওয়াটসন। সেই ওয়াটসনকে নবাব বলে, তোমরা প্রপারলি বিজনেস করো, আমাদের দেওয়া নিয়ম নীতি অনুযায়ী বিজনেস করো, না হলে তোমাদেরকে এখানে থাকতে দিব না। তাই এরকম একটা জায়গা থেকে একটা অঙ্গীকারপত্র লেখান এবং এই অঙ্গীকারপত্র লিখতে ওয়াটসন কি করে, বাধ্য হয়। শুধুমাত্র তাই না, মতিঝিল প্রাসাদের অধিকার এবং কাশিমবাজার দুর্গ অবরোধ নবাব সিরাজের এন্টায়ার নবাবী লাইফের ওয়ান অ্যান্ড অনলি সাকসেসফুল ওয়ার্ক ছিল। এটা বাদে তার আর কোনো সাকসেসফুল ওয়ার্ক ছিল না, কারণ এই দুইটা কাজ নবাব নিজের হাতে করছে, কাউরে দিয়ে করায় নাই। মীর জাফরের উপরে ডিপেন্ডেন্সি ছিল না। বুঝতে পারছো আই হোপ। এরপর তোমার কলকাতা আক্রমণ। ঠিক আছে, কলকাতা আক্রমণ, ওই যে কলকাতা আক্রমণ বলতে বেসিক্যালি ওই যে কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ যে আক্রমণ সেটার কথা বলা হচ্ছে। ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে এবং দুর্গ আক্রমণ করে আলটিমেটলি তোমার কলকাতা হলোকে জয় করে ইংরেজদের হাত থেকে। এইখানে একটা তোমার ঝামেলা হয়। কি ঝামেলা হয় সেটা হচ্ছে, এখানে তোমার একটা মনুমেন্ট দেখতে পাচ্ছ, এইখানে কি একটা মনুমেন্ট তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে? এই সাল মনে রাখার দরকার নেই, এটা আমি পড়ানোর জন্য হলো গিয়ে বলছি আর কি। তোমরা ডান পাশে এগুলা কি দেখতে পাচ্ছ? এই সাদা রঙের লম্বা একটা খাম্বা,
আচ্ছা হ্যাঁ সুচি, ভালো কথা বলছো, আমি পানি খাইনি। তোমরা আগে বলো এই ডান পাশের এই সাদা একটা খাম্বা দেখতে পাচ্ছ কিনা? এই যে তোমার খাম্বাটা আছে, এই খাম্বাটার লম্বায় ছিল 18 ফুট আর প্রস্থে ছিল তোমার 15 ফুট। তার মানে খুবই চাপা লম্বা একটা জায়গা। এরকম একটা জায়গায় 146 জন ইংরেজকে বলে নবাব রাখছিল। বেসিক্যালি নবাবের শাসনামলকে কলঙ্কিত করার জন্য ইংরেজদের মধ্যে একজন হলোওয়েল এই ধরনের একটা প্রোপাগান্ডা চালায়। এই ক্ষেত্রে আমার কলকাতা দুর্গ জয়ের একটু ব্যাকগ্রাউন্ড জানতে হবে বাচ্চারা। শোনো, কলকাতা দুর্গের বিষয়টা ফর অ্যান এক্সাম্পল তোমার হচ্ছে কি বলবো, কি দিয়ে উদাহরণ দেখাই। আমার সাথে লম্বাটা স্কেল আছে। বেসিক্যালি ধরে নাও এই নির্দিষ্ট জায়গায় আমার কলকাতা দুর্গটা ছিল, ঠিক আছে? নবাব সিরাজউদ্দৌলা যে কাজটা করছে, সে হলো কি বুঝতে পারছে ইংরেজদের থামানোর জন্য ইংরেজদের কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ জয়লাভ করতে হবে। সো নবাব সিরাজউদ্দৌলা তার বাহিনী নিয়ে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে, ঠিক আছে? ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করছে। ফোর্ট উইলিয়াম দুর্গের হচ্ছে কি তোমার দুর্গ প্রধান ছিল রজার ড্রেক। তো রজার ড্রেক যুদ্ধ করতে করতে নির্দিষ্ট সময় পর বুঝতে পারে যে তাদের এখন পালাইতে হবে, না পালাইলে হবে না। তখন রজার ড্রেক হলোওয়েলকে বলে, আচ্ছা হলোওয়েল ভাই তুমি একটু, রজার ড্রেক হলোওয়েলকে বলতেছে, হলোওয়েল ভাই আমাদের তো দুর্গের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, আমার তো আসলে আরো অনেক বেশি আর্মি সাপোর্ট লাগবে। হলোওয়েল ভাই তুমি আপাতত একটু দুর্গটা সামলাও, আমি একটু যাই হলো বাইরে যে আরো সৈন্য সামন্ত নিয়ে আসি। হলোওয়েল ভাই বোকাশোকা ডাক্তার একটা মানুষ। হলোওয়েল বলছে আচ্ছা আর্মি আনতে যাও, যাও আর্মি আনতে যাও, আমি তাই দুর্গ সামলাই। সো এই দুর্গের মধ্যে রজার ড্রেক ছিল সুন্দর মতো বের হয়ে, হলোওয়েল একজন ব্যক্তির নাম, ঠিক আছে? আচ্ছা, সো এই যে তোমার দুর্গ, এই দুর্গের মধ্যে থেকে সুন্দর মতো রজার ড্রেক বের হয়ে যায় এবং দুর্গের ঠিক পিছন সাইড দিয়ে আমাদের যে হলোওয়েল রজার ড্রেক রয়েছে, রজার ড্রেক পালায় যায়। হলোওয়েল কি করে, হলোওয়েল সুন্দর মতো থাকে। একটা কিছুক্ষণ পর হলোওয়েল বুঝতে পারে যে রজার ড্রেক আসলে পালায়ে গেছে। এটা যখন সে বুঝে, সে সুন্দর মতো তোমার সম্পূর্ণ যে হলোওয়েল একজন লোকের নাম, নবাবের ভুলটা কই ছিল আমি দেখাচ্ছি, একটু তোমার হলো ধৈর্য ধরো। সো মিস্টার হলোওয়েল লক্ষ্য করে যে এই রজার ড্রেক তো পালায়ে গেছে, আমি তাহলে কি করি, আমি তাহলে সন্ধির পতাকা উড়াই দিই, মানে হোয়াইট একটা পতাকা সে উড়ায় দেয় যে আমরা হলো আত্মসমর্পণ করতেছি। এভাবে নবাব শান্তিপূর্ণভাবে এই যে কলকাতা দুর্গটা ছিল, এই দুর্গটা সে জয় করে ফেলে। দুর্গ তো হচ্ছে কি তোমার জয় করে ফেললো। এখন দুর্গ জয় করার পরে হলোওয়েল দেখে এইভাবে হেরে গেল ওরা, জিনিসটা বিশ্বাস করতে পারতেছিল না। এবং শুধুমাত্র হলো গিয়ে তাই না, হলোওয়েল তখন একটা প্রোপাগান্ডা রচনা করে। প্রোপাগান্ডা মানে কি, যে জিনিস হয় নাই সেটাই। ফর অ্যান এক্সাম্পল, তোমরা এইচএসসি 26 ব্যাচ, এখন তোমাদের মধ্যে হলো গিয়ে অনেকে বলতেছো যে না আমাদের সময় আমরা হলো কোনো কলেজে কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, কলেজে কোনো টেস্ট পরীক্ষা হবে না, আমরা আজকে ফার্স্ট ইয়ার আসি, আগামী পরশুদিন থেকে এইচএসসি 26 ব্যাচের এইচএসসি পরীক্ষা শুরু হবে। এই কথাটা 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আস্তে আস্তে অনেকে বলা শুরু করলো এবং একটা সম্পূর্ণ রকমের মিথ্যা কথা অনেকে বলার কারণে সত্যে পরিণত হলো। এই বিষয়টাকে আমরা কি বলতে পারি, এই বিষয়টাকে আমরা বলতে পারি আসলে প্রোপাগান্ডা, ঠিক আছে? এটাকে আমরা কি বলি, প্রোপাগান্ডা। মানে একটা অসত্য বা একটা মিথ্যা অনেকে বারবার বলতে সত্যে পরিণত করে।
সো হলোওয়েল দেখছে যে আমি তো দুর্গটা বাঁচাইতে পারলাম না, আমি সামান্য একটা ডাক্তার, এই ডাক্তার হয়ে আমি আর কি করবো, আমি একটা প্রোপাগান্ডা রচনা করি। তারপর সে রচনা করে দ্য ব্ল্যাক হোল ট্র্যাজেডি। সে বলে যে এই ধরনের একটা তোমার 18 ফিট উঁচু হলো গিয়ে একটা জায়গা, যার প্রস্থ ছিল মাত্র 15 ফিট, এরকম একটা চিপা একটা জায়গার মধ্যে নবাব সিরাজউদ্দৌলা 146 জন, 46 না, হ্যাঁ 146 জন ইংরেজকে বন্দি করে, যার মধ্যে 123 জন ইংরেজ শ্বাসরোধ হয়ে মারা যায়। এই যে তারা শ্বাসরোধে, একটা ভালো বলছো গুজব, প্রপাগান্ডা মানে হচ্ছে গুজব, এই যে এই একটা গুজব সে ছড়ায় দেয়, এই ছড়ানোর কারণে ইংরেজদের ভেতরে মানে ব্রিটিশ থেকে মানে ইংল্যান্ড থেকে নবাব সিরাজের প্রতি অনেক বেশি বিদ্বেষ ছড়ায় যায়। এবং এই যে তোমার বিদ্বেষ ছড়ায় যায়, আস্তে আস্তে হলোওয়েলের এই ঘটনার কারণে সমগ্র বাংলার মানুষের বিশ্বাস করা শুরু করে, এবং নবাবের যে পারিষদবর্গরা ছিল মীর জাফর সহ বাকিরা, তারাও নবাবকে এর জন্য দোষী ভাবতে থাকে। অ্যান্ড দিস ইজ দ্য রিউমার, ঠিক আছে, দ্যাটস ইট। এটাই হচ্ছে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা। বাংলায় বলতে গেলে বলা হয় অন্ধকূপ হত্যা, যে কাজটা আদতে নবাব সিরাজ করে নাই, বাট হলোওয়েল এটাকে বলছে যে নবাব সিরাজ করছে, ঠিক আছে, দ্যাটস ইট। এইভাবে নবাব সিরাজ করে আক্রমণ করতেছিল। এখন ফোর্ট উইলিয়াম দুর্গটা আমরা কি দেখলাম, এই কথাটা কি সত্যি না? এটা সত্যি না, নবাব সিরাজ এমন কোনো কাজ করে না, এটা রিউমার ছিল। আমরা ফোর্ট উইলিয়াম দুর্গ মাত্র কি দেখলাম, নবাব জিতছে না? এই মানুষজন, আমরা মাত্র কি দেখলাম, ফোর্ট উইলিয়াম দুর্গকে জিতছে, নবাব জিতছে, রাইট? এবার দেবা নবাব হেরে গেছে, কি মজার একটা বিষয়। আচ্ছা, এমডি সৌরভ খান বলছে ক্লাস কমছে, তোমাদের এই ক্লাসে ভালো লাগতেছে না? হ্যাঁ, অন্ধকূপ হত্যাই বলছে, অন্ধকার খুব বলিনি। তোমাদের কি ক্লাসটা ভালো লাগতেছে না? এই যে তোমরা বলতেছো ক্লাস কখন শেষ হবে, একটু দেরি হবে ভাই, কারণ ক্লাসের শুরুতে 10 মিনিট নষ্ট হয়েছে, তো ওইটা একটু তোমার মেকআপ করতে হবে। ওকে 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 এই যে এমডি সৌরভ খান বলছে ক্লাস কখন শেষ হবে, একটু দেরি হবে, 10 মিনিট এক্সট্রা লাগবে, 5:40-45 থেকে শেষ করব। যাদের মনে হচ্ছে ক্লাস শেষ করা দরকার তারা চলে যেতে পারে, বিকজ আমার অনেক স্টোরি বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে 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 আমরা হচ্ছে গিয়ে তাহলে ক্যারি করি। তো আমরা দেখলাম যে নবাব সুন্দর ভাই নাস্তা নাস্তায় গিয়ে ফোর্ট উইলিয়াম জয় করছে। ওকে, খুব ভালো, ফোর্ট উইলিয়াম জয় করছে, ফোর্ট উইলিয়াম জয়, অ্যান্ড ধরে নাও এটা হচ্ছে আমাদের নবাব খুব হ্যাপি, ফোর্ট উইলিয়ামও জয় করে ফেলছে। হ্যাঁ, ভালো, আসলো ফোর্ট উইলিয়াম জয় করলো, ইংরেজদের উপরে এখন সে মারামারি করবে, নবাব খুব খুশি, ভালো। বাট এরকম একটা জায়গা থেকে আমরা যে বিষয়টা হলো দেখলাম, নবাব সিরাজ যখন ফোর্ট উইলিয়াম জয় করলো, তোমার দিল্লির বাদশাহ পূর্ণিয়ার নবাব শওকত জংকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী সনদ পাঠালেন। শওকত নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করলো। দিল্লির বাদশাহ পূর্ণিয়ার নবাব তোমার বাংলা, বিহার, উড়িষ্যার মতো আরেকটা জায়গা ছিল পূর্ণিয়া, এটা একটা জায়গার নাম। এই জায়গার নবাব ছিলেন শওকত জং। এই নবাবকে দিল্লির বাদশাহ কি করছে, বলতে যাও তুমি এখন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হবা। কেন? অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যার যে রিউমারটা ছড়াইছিল, এর কারণে দিল্লির বাদশার কাছে নবাব সিরাজউদ্দৌলার গ্রহণযোগ্যতা টং করে নেমে গেছে। দিল্লির বাদশা নবাব সিরাজকে পছন্দ করতেছিল না। তাই নবাব সিরাজকে যে কাজটা করছে, নবাব সিরাজকে তার যেই 10 মিনিট লাগবে আরো, নবাব সিরাজকে তার যে নবাবী ছিল, তার যে সিংহাসন ছিল, সেই সিংহাসন থেকে সে সরায় ফেলতে চায় এবং শওকত জংকে বলে যাও তুমি নবাবী গ্রহণ করো। নবাব সিরাজ কাছে চেতাম, মানে আমি এত ভালো কাজ করলাম, আমি ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করলাম, আমি এত হ্যাপি একটা বাচ্চা আছি, আর আপনি বলেন আমার নবাবী ছাড়াইতে আমি ছাড়বো না, আলিবর্দি আমারই দিচ্ছে, আমার কাছে নবাব থাকবে।
কি একটা হচ্ছে কি তোমার অবস্থা। এরপর যে জিনিসটা হয়, শওকত জং এবং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে আসলে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। শওকত জং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধযাত্রা শুরু করে এবং মোস্ট প্রবাবলি নবাবগঞ্জ নামক একটা জায়গায়, মানে শওকত জং আসতেছে মুর্শিদাবাদের দিকে, মুর্শিদাবাদ থেকে নবাব সিরাজউদ্দৌলা যাচ্ছে মানে পূর্ণিয়ায় বা শওকত জংয়ের কাছে। মানে বিষয়টা কাইন্ড অফ এরকম। আমি তোমাকে দেখাই একটু, আর 5টা স্লাইড আছে, বেশি নেই, ঠিক আছে? আচ্ছা, নিউ স্লাইড। সো বিষয়টা কাইন্ড অফ হলো কি তোমার এরকম থাকে। আচ্ছা, সো সিরাজ আছে মুর্শিদাবাদে, শওকত আছে পূর্ণিয়ায়, এটা মুর্শিদাবাদ, আর এদিকে তোমার কোন এক জায়গায় আছে কলকাতা, ঠিক আছে? তো সিরাজ কি করছে? সিরাজ হলো গিয়ে তার আর্মি নেভি হচ্ছে টিক 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 করে এ পর্যন্ত আসছে। শওকত জং তার আর্মি নেভি হচ্ছে টিক 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 করে এদিকে আসছে। এই মধ্যবর্তী একটা জায়গার নাম ছিল তোমার নবাবগঞ্জ। এই নবাবগঞ্জে শওকত ভার্সেস সিরাজ মারামারি হয়। সিরাজ ভার্সেস শওকত, এই শওকত ভার্সেস সিরাজ মারামারি চাই, শওকত ভার্সেস সিরাজের একটা তোমার মারামারি হলো। এবং এই যে মারামারি হলো, এই সময় কলকাতা অরক্ষিত হয়ে যায়। অর্থাৎ এই পার্টিকুলার সময় কলকাতার দিকে কারোর নজর ছিল না। ইংরেজরা পেয়ে যায় সুযোগ। ইংরেজ ইনস্ট্যান্টলি রবার্ট ক্লাইভের নেতৃত্বে একটা আর্মি পাঠায়। সে ক্লাইভ বাবা কি করে, মিস্টার ক্লাইভের নেতৃত্বে আর্মি পাঠায় এবং ক্লাইভ টুং 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 করে চলে আসে আমাদের কলকাতায়। এবং যে ফোর্ট উইলিয়াম দুর্গ নবাব দখল করছিল, সেই ফোর্ট উইলিয়াম দুর্গ ক্লাইভ আবার নিজের আয়ত্তে নিয়ে নেয়, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার এন্টায়ার স্টোরিটা। সো মুর্শিদাবাদ থেকে সিরাজ শওকত জং ঠেকাতে চায়, নবাবগঞ্জে যুদ্ধ হয়, যদিও সিরাজ উইন হয়। উইনার কিন্তু সিরাজ আলটিমেটলি উইন করে। বাট যদিও এটা উইন হয়, বাট ক্লাইভ হলো কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গকে আয়ত্ত করে নেয়। এই হচ্ছে তোমার এন্টায়ার ঘটনাটা গেল। অ্যান্ড এটার পরে দেখা যাচ্ছে যে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে একটা তোমার চুক্তি স্বাক্ষর করে। ওরা যেহেতু হচ্ছে কলকাতা দখলই করে ফেলছে, যে চুক্তিতে হলোকে বলা থাকে যে পরবর্তী সময়তে ইংরেজরা ব্যবসা করলো, নির্দিষ্ট কিছু নীতিমালার মধ্য দিয়ে সে ব্যবসা করবে, বাট ইংরেজরা সেটা হলো গিয়ে আর মানে না। এবার আসে তোমার নবাব সিরাজউদ্দৌলার পতন ক্লাসের 21-এর দিকে। নবাব সিরাজের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে পলাশির যুদ্ধ। এই যুদ্ধে মীর জাফর বিশ্বাসঘাতকতা করছে, আর্মির ইউজ করে নাই, খুশির বেগম বিশ্বাসঘাতকতা করে, সবাই মিলে ইচ্ছা মতো বিশ্বাসঘাতকতা করছে ভাই, করে একদম এক্সাইট করে ফেলছে। এবং পার্টিকুলারলি অনেকে বলছে না কেন পতন হয়েছে, এই 5টা কারণ। সবাই এই 5টা কারণ একবার দেখো। রুবিনা ভালো বলছে, মাঝখান থেকে ক্লাইভের ভালো হয়েছে, লাভ হয়েছে। এই 5টা কারণ, এটা তোমার স্ক্রিনশট নাও। সবাই স্ক্রিনশট নিয়েছো? এসএস ডান লেখো। সো প্রথমটা প্রতারকদের বিশ্বাস করা। বারবার হচ্ছে কি মীর জাফর ওদেরকে বিশ্বাস করছে, কারণ নয় ধারণা ছিল যে মীর জাফর আর বাকিরা আর যাই হোক না কেন দিন শেষে নিজের দেশের কথা ভাববে, নিজের দেশের কথা ভেবে তারা যে বিশ্বাসঘাতকতা করতেছে এই জায়গা থেকে ফিরে আসবে। তাই এটা হচ্ছে গিয়ে তোমার নবাবের অনেক বড় একটা ভুল বিশ্বাস ছিল। আপন মাওয়াজের কাছে প্রতারিত হয়েছে ঘোষিটি বেগম, মির্জা ইরিচ খাঁ এদের কাছ থেকে। প্রাসাদ ষড়যন্ত্র প্রপারলি মোকাবিলা করতে পারে নাই।
অভিজ্ঞতার অভাব ছিল ভাই, 21-23 বছর বয়সে নেওয়া হয়েছে, তার আর কতই বা অভিজ্ঞতা আছে। তাই তার অভিজ্ঞতার অভাব অনেক বড় একটা ফ্যাক্টর ছিল। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যোগ্য পারিষদ বর্গ, মানে তার যে মন্ত্রী ছিল, তার যে সভাসদ ছিল, মানে পারিষদ বলতে কি বোঝায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার শিক্ষামন্ত্রী আছে একজন, তার অর্থমন্ত্রী একজন আছে, তার হচ্ছে বাণিজ্য মন্ত্রী একজন আছে, তার কৃষি মন্ত্রী একজন আছে, তার হচ্ছে তোমার কি বলে পাট ও বস্ত্রমন্ত্রী একটা আছে, সড়ক ও সেতু একটা মন্ত্রী আছে। যতগুলা তোমার হচ্ছে মন্ত্রীরা আছে সবাই নিয়ে হয় পারিষদবর্গ। সো দিজ আর দ্য 5 পতনের কারণ। ওকে, তো মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষের দিকে। জগৎ ছোট ওই তোমার মীর জাফর বলে আমাদের নবাব সিরাজউদ্দৌলার যে পারিষদবর্গ ছিল। এখন একটু ওভারঅলি বল আজকের ক্লাসটা কেমন লাগছে ভাই? আজকের ক্লাসে মোটামুটি হলো কি শেষ, 37 বাজে, আর 4-5 মিনিটের মধ্যে শেষ করে দিব ক্লাসটা। একটু আমাকে বলো কেমন? দিল্লির বাদশা না কৃষ্ণচন্দ্র না, কি বলো, তখন হচ্ছে মোগল আমলের কোনো এক বাদশা ছিল। একজন বলছে বাংলা পড়ানোর মধ্যে ইতিহাস প্রথম পড়ে দিলেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার এই ব্যাকগ্রাউন্ডগুলো না জানলে তোমাদের যখন মূল বইয়ে দেখবা হুট করে ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করে ফেলছে, মানে স্টার্টই হয় ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করা দিয়ে, বাট ব্যাকগ্রাউন্ডে যে এই স্টোরিটা কিন্তু তোমরা কেউ জানতা না। এবং তোমরা দেখবা যে ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করছে, কেন জয় করছে, কি হয়েছিল, কেন ইংরেজরা নবাব দেখতে পারতো না, কেন নবাব ইংরেজ দেখতে পারতো না, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা কি করছে, কি বলতেছে। এই যে তোমার এত তোমার ইনফরমেশন লিঙ্ক আপ করতে পারতো ভাই, আমি পারি নাই ভাই। আমি যখন তোমাদের এই যে ছিলাম আমি বুঝতাম না ভাই, কথা নাই বার্তা নাই, নাটক শুরু হইলো, আর হইলো কি হইলো, নবাব সিরাজউদ্দৌলা জয় করে ফেলছে। কি জয় করে ফেলছে? ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করে ফেলছে। বাট কেন, কোন দুঃখে যুদ্ধ লাগছিল, রিজনটা কি ছিল? কিন্তু এটাই হলো একটা ফ্যাক্টর। এবং তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, ফার্স্ট হাফে আমি অনেক কিছুই বলছি, বাট ক্লাসটা প্রপারলি করতে পারো নাই। যাদের অ্যাপে প্রবলেম হয়েছে একটু কাইন্ডলি তোমার হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ থেকে দেখে নিও। এই ক্লাসটা আর করানো হবে না, বাট সিরাজউদ্দৌলা তোমাদের বইতে যা যা বলছে ওগুলো নিয়ে আমার কথাবার্তা হলো বলবি, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন ক্লাসের শেষ দিকে ফিডব্যাক চাই, আরও ক্লাস চাই। আজকে সন্ধ্যা 7টায় যারা যারা বুক কন্টেস্টে উইনার হয়েছে তাদের নামের লিস্ট হলো গিয়ে আমি প্রকাশ করব, মানে প্রকাশ তো করেছি, তোমাদেরকে হলো গিয়ে বই পাঠানোর জন্য যাবতীয় প্রসেস হলো গিয়ে ডান। অনেকেই দেখেছি সাইন চেয়েছো, ফারহান সাকিব ভাইয়ের সাইন চেয়েছো, আমার সাইন চেয়েছো, তাদেরকে সাইন করার জন্য আমাদের বইগুলো আমাদের কাছে আছে, আমরা সাইনের কাজটা করছি। এবং আমরা খুব সম্ভবত এই সপ্তাহেই যার যার ডিস্ট্রিক্টে আমরা বইগুলা পার্সেল করে দিব। আজকে সন্ধ্যা 7টায় একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা তোমরা দেখে নিও। কয়েকজন তোমরা এখনো ফর্ম ফিল আপ করো, এটা একটু প্রবলেম ক্রিয়েট করছে আমাদেরকে, 2 জন। সো এই 2 জনের ফর্মটা ফিল আপ করে ফেললে আমরা হলো কি দ্রুতই তোমাদের পুরস্কারগুলো ছেড়ে দিব, ঠিক আছে? বাট আজকের ক্লাসে তোমাদের ফিডব্যাক দিবা না, আজকের ক্লাসে কিন্তু ফিডব্যাক দেওয়ার উপরে কোনো বই নাই। বাট আজকের ক্লাসে তোমার কি ফিডব্যাক দিবা নাকি দিবা না, একটু কমেন্টে বলো তো। আজকের ক্লাসে ফিডব্যাকের উপরে কোনো প্রাইজ বা কোনো কিছু নাই বেসিক্যালি। এখন তোমাদের কাছে হচ্ছে গিয়ে আমি একটু জিজ্ঞেস করতে চাই, আজকের ক্লাসে তোমরা আদৌ ফিডব্যাক দিবা কিনা? বেসিক্যালি আজকের ক্লাসের যদি ফিডব্যাক দেখি অন্যান্য ক্লাসের মতো অনেক পরিমাণে আসছে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা পুরস্কারের লোভে ফিডব্যাক দাও না, বরঞ্চ তোমরা সবাই আমাদের লয়াল স্টুডেন্ট। অ্যান্ড আমরা যে পড়াচ্ছি এই পড়ানোটা তোমাদের কাছে আসলেই ভালো লাগছে, ওই ভালো লাগার কারণেই তোমরা ফিডব্যাক দিচ্ছ। সো আমি এক্সপেক্ট করব আজকে তোমরা আমাদেরকে ফিডব্যাক দিবা। এই যেরকম ডক্টর খোরশেদ আলম অলরেডি বলে দিচ্ছে যে ফিডব্যাক দিবে না, ঠিক আছে, নাই হতে পারে, কিন্তু একটা বিষয় হচ্ছে গিয়ে বলতেছি, আজকে আমরা দেখব তোমরা কি এতদিন শুধুমাত্র বইয়ের লোভে ফিডব্যাক দিচ্ছিলে, নাকি তোমরা আদতে আমাদের একদম ভালো স্টুডেন্ট, আমাদের হলো ক্লাস নিয়ে আদৌ তোমরা চিন্তা করো, এই বিষয়টা নিয়ে তোমরা হচ্ছে ফিডব্যাক দিচ্ছ। ওকে, মিম বলতেছে ফারহান সাকিব ভাই কবে নেবে? এই সপ্তাহে আমারই ক্লাস, নেক্সট উইকে ইনশাআল্লাহ ফারহান সাকিব ভাই নেবে। ওকে, সো ইয়েস, দেখি একটু আজকের ক্লাসে কেমন লেগেছে তা জানিয়ে দিবা 10ms SSC স্টুডেন্টস গ্রুপে। ক্লাসে যে কোনো একটা টাইমের স্ন্যাপ নিবা, নিয়ে হলো পোস্ট করবা। এবং লেজিট ভাই তোমাদের ফিডব্যাকগুলো পড়তে না পার্সোনালি খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে।
এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, গতকাল সারা রাত ঘুমাই নাই কিন্তু, ট্রাস্ট মি। আমি গতকালকে ফজরের নামাজ পড়ে 5:30 শুইতে গেছি, সকালবেলা 8:30টায় উঠছি, গোসল আসল করে 9:20-এর মধ্যে বাসার থেকে বের হয়েছি সকালবেলা। আজকে অফিসে আসি 10টায়, 10টা থেকে ক্লাসের আগ পর্যন্ত তোমাদের ক্লাস, তোমাদের হচ্ছে লেকচার শিট, এগুলো অনেকগুলো কাজ করছি, এখন ক্লাস নিচ্ছি। সো বলতে গেলে আমি লাস্ট 24 আওয়ার্সে নিয়ার অ্যাবাউট 2.5 আওয়ার্স, মানে 2.5 ঘন্টা ঘুমাইছি। 2.5 ঘন্টা হচ্ছে গিয়ে তোমার কিন্তু ঘুমায় বেসিক্যালি আমাদের হলো ক্লাসগুলো নিচ্ছি। অ্যান্ড আলটিমেটলি দেখা যাচ্ছে যে কষ্ট করতেছি হয়তো বা, সেটা তোমাদের জন্য কতখানি হলো ইফেক্টিভ আমি বলতে পারি না, বাট ইনশাল্লাহ ট্রাই করব ভালো কিছু করার। কয়েকজনের যদি কোনো কারণে কয়েকজনের ফিডব্যাক হলে আমার না পড়া হয়, আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব সবারটা পড়তে, যদি কারোরটা এর আগের মিস যায় আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাচ্ছি বিষয়টা নিয়ে। হোপফুলি ইনশাল্লাহ এবার মিস হবে না, ঠিক আছে? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বাচ্চারা ক্লাস কিন্তু শেষও হলো না। আজকে রাত 11টায় আজকের ক্লাস থেকে কারো যদি ডাউট থাকে তোমরা কিন্তু আমাদের দেওয়া গুগল মিট লিঙ্কে জয়েন করতে পারো। গুগল মিট লিঙ্কটা আমাদের টেনএমএস এসএসসি স্টুডেন্টস গ্রুপ এবং আমাদের পেইড গ্রুপের স্টুডেন্টের জন্য এইচএসসি বাংলা 26-এর যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আমি ঠিক সন্ধ্যা 7টায় শেয়ার করে দেবো। তো স্টুডেন্টস দেখা হচ্ছে আজকে রাত 11টায় আমাদের আজকের ক্লাসে ডাউট সলভিং নিয়ে, এবং অবভিয়াসলি তোমরা একটু কাইন্ডলি ফিডব্যাক দিবে। বাংলা ব্যাকরণের লেখকের বই আমি সাজেস্ট করবো হায়াত মাহমুদ স্যারের বইটা তোমরা পড়তে পারো। তো ইয়েস বাচ্চারা আসো ক্লাস শেষ করি। আজকে রাত 11টায় আবার দেখা হবে, গুগল মিটে আমি দিয়ে দিব, গুগল মিটে তোমরা সবাই জয়েন করো। নাম্বার 1, নাম্বার 2 প্লিজ 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 তোমার সবাই ফিডব্যাক দিও, দেখবো আজকে তোমার কতখানি লয়াল স্টুডেন্ট। অ্যান্ড ইনশাআল্লাহ তোমাদের সবার ফিডব্যাক আমি আজকে পড়বো। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আজকে রাতে এবং আগামী পরশু দিন আবার দেখা হচ্ছে।